আসসালামু আলাইকুম সবাইকে। আমরা জৈব যৌগের 2 নাম্বার পর্বে চলে আসছি। 2 নাম্বার পর্বে আমরা পরের টপিকগুলো দেখব। পরের টপিক কি আছে ভাই? আমাদের সমানুতার অনেক কিছু বাকি আছে, তাই না? সমানুতার আমাদের জ্যামিতিক সমানুতা এবং হচ্ছে আলোক সক্রিয় সমানুতা বাকি আছে। তারপরে হচ্ছে বন্ধন বিভাজন বিকারক, এই পার্টটা আছে। আর এর মাঝখানে আমি আরেকটা টপিক ঢুকাইছি, SN1 SN2, বাট SN1 SN2 আজকের ক্লাসে করব না, আমরা নেক্সট ক্লাসে দেখব। এই 2-3টা টপিকই অনেক বড় বড়। এই 3টা টপিক আমরা আজকের ক্লাসে A to Z কভার করব। সো চলো আমরা দেরি না করে শুরু করি। ওকে, এবার আসো আমরা যদি দেখি আমাদের গত ক্লাসে এই পর্যন্ত ছিল। এই পর্যন্ত লাস্টে এই এমসিকিউটা মেবি আমি সলভ করি নাই। তোমার জ্যামিতিক সমানুতার আগে এই এমসিকিউটা সলভ করি নাই। এমসিকিউটা বলছে যে এই যৌগ টোটাল কয়টি মেটামার দেখায়। মেটামার মানে কি? মেটামার মানে অবস্থান সমানুতা, ওই যে ওয়ান টাইপস অফ কার্যকরী মূলকের উভয় সাইডে কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যেটা সৃষ্টি হয়। তো এখানে খেয়াল করো, কার্যকরী মূলক আছে হচ্ছে আমার অক্সিজেন, এর এই সাইডে একটা আর এই সাইডে 3টা আছে। তো এই একটা এই সাইডে নিয়ে নিলে 2 হয়ে যায়, তাই না? তার মানে আমার এখানে টোটাল মিলে 2টা সমানুসম্ভব হচ্ছে। তার মানে আমরা কয়টি পাচ্ছি? এখানে পাচ্ছি আমরা 2টা। তো ওই সিম্পল জিনিস আগের ক্লাসে আমরা যা যা দেখাইছি তার উপর ডিপেন্ড করেই কিন্তু এটা আসছে। এখন আসো আমরা জ্যামিতিক সমানুতা দেখা শুরু করি। জ্যামিতিক সমানুতা ভাইয়া, জ্যামিতিক সমানুতার ক্ষেত্রে জ্যামিতিক সমানুতার আরেকটা নাম আছে, আরেকটা নামকে বলে হচ্ছে সিস ট্রান্স সমানুতা। সিস ট্রান্স সমানুতা, সিস ট্রান্স। সো সিস ট্রান্স সমানুতা বা জ্যামিতিক সমানুতা, এইটা নিয়ে আমাদের বিস্তারিত পড়াশোনা করা লাগবে। আসো আমরা জ্যামিতিক সমানুতার মেইন কাহিনীটা দেখি। জ্যামিতিক সমানুতা কেউ যদি দেখায়, তো জ্যামিতিক সমানুতা দেখানোর জন্য প্রথমে কিছু শর্ত আছে, শর্তগুলো মানতে হবে। নাম্বার 1 শর্ত হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন হতে হবে। কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন বা অ্যালকিন হতে হবে, ঠিক আছে? অ্যালকিন হতে হবে, ঠিক আছে? অ্যালকিন। সো কার্বন কার্বন দ্বিবন্ধন বা অ্যালকিন, কিংবা আমরা যদি হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন নিই সেটাও হবে, বদ্ধ শিকল হাইড্রোকার্বন নিলেও হবে। এটা নিলে কি হবে দেখো, কার্বন কার্বন দ্বিবন্ধন বা অ্যালকিন বা বদ্ধ শিকল হাইড্রোকার্বন এইটা নিলে মুক্ত ঘূর্ণন রহিত হয় বা মুক্ত ঘূর্ণন, ঠিক আছে? মুক্ত ঘূর্ণন বন্ধ হয়, ঠিক আছে? সো মুক্ত ঘূর্ণন বন্ধ হয়। মুক্ত ঘূর্ণন বন্ধ মানে কি? এভাবে এভাবে ডাবল বন্ড করে আছে। সো ডাবল বন্ড করে থাকলে এভাবে আর মুক্তভাবে ঘুরতে পারে না। ধরো এটা সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড ফ্রি ঘুরতে পারে, বাট যখন আমরা দুই হাত দিয়ে এরকম ডাবল বন্ড করে ফেলি তখন আর ইচ্ছা মতো ঘুরতে পারে না, বারবার আটকে যায়। হ্যাঁ, তো মুক্ত ঘূর্ণন বন্ধ হয়ে গেলে যেটা হয় যে একটু যদি ঘুরে যায় তাহলে নতুন যৌগ গঠন হয়, একটু ঘুরে গেলে নতুন যৌগ গঠন হয়। এটাই হচ্ছে মেইন কাহিনী। এখানে আরো কথাবার্তা আছে, মুক্ত ঘূর্ণন বন্ধ হয় এই কথাটার পাশাপাশি এখানে হচ্ছে যে তোমার শর্তের ভিতরে আরো কথাবার্তা আছে, যে কথাগুলো আমরা চাইলে লিখতে পারি। যেমন ধরো সাইক্লিক অ্যালকেন, তোমার হচ্ছে অ্যালকিন যেমন বলে, অ্যালকিন যেমন বলে, অ্যালকিনের পাশাপাশি আমরা সাইক্লিক অ্যালকেন বলতে পারি, যে সাইক্লিক অ্যালকেন। সাইক্লিক অ্যালকেনেই তো মুক্ত ঘূর্ণন তোমার বন্ধ হয়ে যায়, তাই না? সো সাইক্লিক অ্যালকেন, অ্যালকিন না নিয়ে আমরা সাইক্লিক অ্যালকেন নিলাম। তাহলে এরা হচ্ছে আমাদের কি দিবে? এরা হচ্ছে আমাদের জ্যামিতিক সমানুতা দিবে। এবার বেসিক্যালি আমাদের প্রশ্ন আসবে হচ্ছে তোমার কার্বন কার্বন ডাবল বন্ড বা অ্যালকিন থেকে। এই যে অ্যালকিন, এই অ্যালকিনের নাম হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন। ভাইয়া প্রতিস্থাপিত কেন বলে? প্রতিস্থাপিত অ্যালকিন কেন বলে? কারণ হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন যখন তুমি নিবা, এর এখনো বাকি 2টা করে হাত খালি আছে না? এই হাতগুলাতে আমরা অন্য কিছু হাইড্রোজেন না বসিয়ে অন্য কিছু বসাইতে পারবো। যেমন ধরো আমরা এই হাতে এ বসাতে পারবো, এই হাতে বি বসাতে পারবো, এই হাতে এ বসাতে পারবো, এই হাতে বি বসাতে পারবো। তো এ বি এ বি হলো। তো এ বি এ বি মানে হচ্ছে এখানে ধরো এর জায়গায় হাইড্রোজেন, এখানে ধরো মিথেন বসাইলা, এখানেও হাইড্রোজেন, এখানেও মিথেন বসাইতে পারবা। তো এ বি এ বি হিসাবে একটা নতুন যৌগ গঠন করলো। যেমন ধরো উদাহরণ হিসেবে যদি দেখাই, কার্বন কার্বন ডাবল বন্ড, উপরে হাইড্রোজেন, নিচে দেখো আমাদের মিথেন বসলো, উপরে হাইড্রোজেন, নিচে দেখো আমাদের মিথেন বসলো। তাহলে খেয়াল করো এই যে নতুন যৌগটা গঠন হলো এটা কিন্তু এবি এবি, বুঝতে পারছো? তাহলে এই যে যৌগটা এখানে খেয়াল করো, হাইড্রোজেন তো আর বসে না, হাইড্রোজেন জায়গায় অন্য কিছু প্রতিস্থাপন হয়ে গেছে। প্রতিস্থাপন হয়ে গেলে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন। তাহলে একটা কেস হচ্ছে, খেয়াল করো, একটা কেস হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, এই সাইডেও এবি, এই সাইডেও এবি, এইটা হচ্ছে একটা কেস। এই কেস যখন হয় তখন আমাদের কি হয়? জ্যামিতিক সমানুতা দেখায়, বুঝতে পারছো? এই কেস যখন হয় তখন আমাদের জ্যামিতিক সমানুতা দেখায়। এবার আরো কেস আছে, শুধুমাত্র এই কেস তা না। দেখো কেস নাম্বার 2, কার্বন কার্বন ডাবল বন্ড, এই সাইডে এ, এই সাইডে বি, এই সাইডে বি, এই সাইডে সি হতে পারে। তাহলে খেয়াল করো আগে এই সাইডে 2টার সাথে ওই 2টা মিল ছিল, বাট এখন দেখো 2টার সাথে 2টা মিল নেই, একটা একটা মিল আছে। তো এই যে একটা একটা মিল আছে,
একটা একটা মিল থাকলে এটাকে আমরা এ বি বি সি বলতে পারি, এ বি বি সি। সো এ বি বি সি এই কেসটাও আমার কি দিবে, জ্যামিতিক সমানতা দিবে। আচ্ছা, আরেকটা কেস আছে, কার্বন কার্বন ডাবল বন্ড, এই সাইডে ধরো আমরা এ বি নিলাম, এই সাইডে আমরা সি ডি নিলাম, অর্থাৎ এই সাইডের সাথে এই সাইডের কোনো মিল নাই, চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস থাকবে। যেমন ধরো এই জায়গাতে যদি আমরা খেয়াল করি, এই জায়গায় যদি আমরা খেয়াল করি, কার্বন কার্বন ডাবল বন্ড, এই সাইডে এ বি, এই সাইডে সি ডি আছে, তাহলে এর সাথে এর কোনো মিল আছে, মিল নাই। চার হাতে যদি চারটা ভিন্ন ভিন্ন জিনিস থাকে তখনও আমরা এই জায়গাতে জ্যামিতিক সমানতা দেখতে পাবো। এবার জ্যামিতিক সমানতার এই যে শর্তগুলো দেখলাম, এগুলো নর্মাল শর্ত, বাট ভার্সিটি ক ইউনিটে এই নর্মাল শর্ত থেকে এমসিকিউ খুব কম আসবে। এমসিকিউ আসলে দেখো কোন কোন জায়গা থেকে আসতে পারে, এই যে এই কথাগুলো থেকে আসতে পারে যে কার্বন কার্বন ডাবল বন্ড বা প্রতিস্থাপিত অ্যালকিন যেখানে মুক্ত ঘূর্ণন বন্ধ হয়ে গেছে, বা সাইক্লিক অ্যালকেন যেখানেও আমাদের মুক্ত ঘূর্ণন বন্ধ হয়ে গেছে, এখান থেকে আমরা কি পাবো, তোমার হচ্ছে জ্যামিতিক সমানতা বা সিস্ট্রান সমানতা পাবো। শর্ত হিসেবে এগুলো আছে, নিচের কোনটি শর্ত এগুলো আমরা দেখবো। বাট যদি কখনো প্রশ্ন করে নিচের কোনটি জ্যামিতিক সমানতা দেখায়, নিচের কোনটি জ্যামিতিক সমানতা দেখায়, তখন কোনটি জ্যামিতিক সমানতা দেখায় সেটা খুঁজতে গেলে আমাদের একটু স্পেশাল ট্রিক খাটানো লাগবে। দেখো এই জায়গায় ভালো করে যদি খেয়াল করো, এই কার্বনের দুইটা হাত আছে তাই না, এইটা একটা হাত, এটা একটা হাত, খেয়াল করো তো এই হাতে এ, এই হাতে বি আছে না, তার মানে এ আর বি দুইটা আলাদা আলাদা জিনিস। তাহলে খেয়াল করো এই বাম সাইডে ভিন্ন ভিন্ন জিনিস আছে, সেম ভাবে খেয়াল করো তো এটা ডান সাইড, দুইটা হাত আছে, দুইটা হাতের ডান সাইডে ভিন্ন ভিন্ন জিনিস আছে। সেম ভাবে এখানে খেয়াল করো তো বাম সাইডে ভিন্ন ভিন্ন জিনিস পাচ্ছ না, ডান সাইডে ভিন্ন ভিন্ন জিনিস পাচ্ছ না, বাম সাইডে ভিন্ন ভিন্ন জিনিস, ডান সাইডে ভিন্ন ভিন্ন জিনিস, মানে একই জিনিস কখনো একই সাইডে বসবে না। তো এই যে একই জিনিস একই সাইডে বসতেছে না, এটাকে আমরা বলতেছি কার্বন কার্বন ডাবল বন্ড, এই সাইডে এ, এই সাইডে বি, এই সাইডে এ, এই সাইডে বি। এটাকে আমি এভাবে বলতে পারবো, এইভাবে দাগাই নিব, দাগাই নিয়ে বলবো একই দিকে, একই দিকে, একই দিকে ভিন্ন ভিন্ন যৌগ, ভিন্ন ভিন্ন যৌগ। সো যদি সবসময় একই দিকে ভিন্ন ভিন্ন যৌগ থাকে তাহলেই জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, নতুবা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না। যেমন ধরো আমরা যদি দেখার চেষ্টা করি, আমরা ধরো এরকম নিলাম CH3, তারপরে H C ডাবল বন্ড H CH3, এটা যখনই আমি দেখবো এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে কিনা, দেখার সময় প্রথমে আমি দেখবো কার্বন কার্বন ডাবল বন্ড আছে কিনা। প্রথম শর্ত ক্লিয়ার, কার্বন কার্বন ডাবল বন্ড আছে। এক হাতে দেখো হাইড্রোজেন, এক হাতে দেখো মিথাইল গ্রুপ আছে, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, এইটার এটা ভিন্ন। এক হাতে দেখো হাইড্রোজেন, আরেক হাতে দেখো মিথাইল গ্রুপ আছে, তাহলে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, এই সাইড ভিন্ন। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ডের বাম সাইডেও ভিন্ন ভিন্ন জিনিস আছে, ডান সাইডেও ভিন্ন ভিন্ন জিনিস আছে। সো বাম সাইড ডান সাইডে যদি ভিন্ন ভিন্ন জিনিস থাকে তার মানে এরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তাহলে জ্যামিতিক সমানতা প্রদর্শন করার শর্ত অনুসারে এই যৌগটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করতেছে। এবার যদি আমি তোমাকে বলি কার্বন কার্বন ডাবল বন্ড, এই সাইডে CH2, এই সাইডে HCl আছে, ভাইয়া এইটা কি প্রদর্শন করে? উত্তর হচ্ছে না, এইটা প্রদর্শন করে না। কেন? কারণ কার্বন কার্বন ডাবল বন্ড শর্ত মিললেও এই সাইডে দেখো দুইটা হাইড্রোজেন হয়ে গেছে, দুইটা হাইড্রোজেন মানে একই সাইডে একই জিনিস হয়ে গেছে, একই জিনিস হলে সে কখনো প্রদর্শন করবে না। এখানে যদি হাইড্রোজেন ক্লোরিন আলাদা আলাদা হইতো, ভিন্ন ভিন্ন হইতো, এইটার মতো এটা এক সাইড ভিন্ন ভিন্ন, তাহলে এটা প্রদর্শন করছে বাট এটা প্রদর্শন করবে না। তাহলে এই শর্ত আমাদের মাথায় রাখা লাগবে যে একই সাইডে দুইটা আমাদের যদি ভিন্ন ভিন্ন জিনিস না হয় তাহলে সে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না। তাহলে এটা ভিন্ন ভিন্ন জিনিস না, এজন্য জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না, এইটা ভিন্ন ভিন্ন এজন্য জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। এবার বলবা ভাইয়া এই পর্যন্ত তো বুঝলাম, বাট সিস্ট্রান্স কই থেকে আসলো? সিস্ট্রান্স তো বুঝলাম না। ভাইয়া সিস্ট্রান্সের কাহিনীটা হচ্ছে যখন আমরা কার্বন কার্বন ডাবল বন্ড নিব, এই সাইডে যদি আমরা এখানে CH3 নিই, এই সাইডেও যদি আমরা CH3 নিই, এখানে যদি আমরা হাইড্রোজেন নিই, এখানে যদি আমরা হাইড্রোজেন নিই, এবার ভালো করে খেয়াল করো তো একই সাইডে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, একই সাইডে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, বাট আমাদের আরো একটা জিনিস আছে খেয়াল করা, সেটা হচ্ছে উপর এবং নিচ। খেয়াল করো উপর এবং নিচ। সো খেয়াল করলে দেখবা উপরে যেই দুইটা আছে এই দুইটা একই জিনিস, নিচে যেই দুইটা আছে এই দুইটা একই জিনিস। তাহলে উপরে আর নিচে যদি সেম জিনিস থাকে, উপরের সাইড আর নিচের সাইডে যদি সেম জিনিস থাকে, ঠিক আছে, উপর নিচে যদি সেম জিনিস থাকে, সেম থাকলে এখানে মাথায় রাখবা এটা হচ্ছে সিস সমাণু। সিসের যে এস আছে না, এস থেকে মাথায় রাখবা সেম, এস থেকে মাথায় রাখবা সেম। সো উপরে আর নিচে যদি সেম জিনিস থাকে তখন সেটাকে বলা হচ্ছে সিস সমাণু। তাহলে এইটা জ্যামিতিক সমানতার ভিতরে
সিস সমাণু প্রকাশ করে। এটা কি সমাণু প্রকাশ করে? সিস সমাণু প্রকাশ করে। এবার বলবা ভাই তাহলে ট্রান্স কি? ট্রান্সের ক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ড যাওয়ার পর এই উপরে CH3 আর এই উপরে হাইড্রোজেন, এই নিচে CH3, এই নিচে হাইড্রোজেন। খেয়াল করে দেখো তো, এখন একই জিনিস আর উপর নিচে নাই, এখন একই জিনিস আড়াআড়ি আছে, আড়াআড়ি। সো খেয়াল করো ট্রান্সের ক্ষেত্রে এই আড়াআড়ি থাকবে। তো আড়াআড়ি মানে কি? এটা কি আড়াআড়ি পজিশন আছে না, রিভার্স পজিশন আছে না? সো খেয়াল করো ট্রান্স বলে, এটাকে বলে ট্রান্স সমাণু। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ট্রান্স সমাণু। ট্রান্সের যে আর আছে না, আর থেকে তুমি মনে রাখবা রিভার্স, আর থেকে মনে রাখবা রিভার্স। তো সিস থেকে সেম, আর থেকে রিভার্স। রিভার্স মানে কি? আড়াআড়ি পজিশনে আছে। আড়াআড়ি পজিশনে যদি থাকে তাহলে এটা হচ্ছে ট্রান্স সমাণু বা রিভার্স সমাণু। বুঝতে পারছো? একদম সিম্পল। আড়াআড়ি পজিশন দেখবে, আড়াআড়ি পজিশন দেখলেই একই জিনিসের আড়াআড়ি পজিশন। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে একই জিনিস খুঁজে পাওয়া যায় না। একই জিনিস যদি খুঁজে পাওয়া না যায় তখন ভর দেখে খুঁজতে হয় যে কাদের ভর সেম, কাদের ভর কাছাকাছি, তাহলে তাদেরকে আমরা একই জিনিস ধরে আড়াআড়ি চিন্তা করি। ঠিক আছে? সো ওগুলো অ্যাডভান্স, ওগুলো আমাদের আসবে না, ভার্সিটি কমিউনিটি আসবে না। যতটুকু আমি দেখাইছি এতটুকু আসবে। এগুলো যদি তুমি বুঝো তাহলে মোর দ্যান এনাফ। তাহলে সিস সমাণু ট্রান্স সমাণু বুঝতে পারছি। তাহলে সিস সমাণু ট্রান্স সমাণু ক্লিয়ার করতে পারলাম কিনা? এখন যদি আমি তোমাকে এই যৌগটা বলি যেটা সিস না ট্রান্স, তুমি বলতে পারবা? খেয়াল করো CH, খেয়াল করো সি ডাবল বন্ড সি, উপরে CH3, নিচে আমার হচ্ছে CH3। খেয়াল করো নিচে আমার CH3, এখানে আমার ক্লোরিন, এখানে আছে হচ্ছে আমার ব্রোমিন। এখন বলো এটা সিস না ট্রান্স? উত্তর হচ্ছে এটা হচ্ছে আমাদের ট্রান্স। কারণ কি? এই CH3 এর সাথে CH3 একই জিনিস আড়াআড়ি আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্স সমাণু। ট্রান্স সমাণু কেন? কারণ হচ্ছে আড়াআড়ি আছে। ওকে, তাহলে আড়াআড়ি থাকলে ট্রান্স আর সেম থাকলে সিস। এটা আমরা ক্লিয়ার করতে পারছি। এবার যদি আমি তোমাকে বলি এখানে আমরা A B C D E F অনেকগুলা যৌগ দিব, এই যৌগগুলোর ভিতরে কে কে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? প্রথম যৌগ CH3 CH2 CH2 CH3, এই যৌগ কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? তারপরে CH2 ডাবল বন্ড CH2, এই যৌগ কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? CH3 H C ডাবল বন্ড C Cl CH3, এই যৌগ কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? তারপরে CH3 CH2 CH ডাবল বন্ড CH CH3, এই যৌগ কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? তারপরে দেখো CH3 CHO, এই যৌগ কি করে? তারপরে দেখো CH3 CH2OH, এই যৌগ কি করে? খুঁজে বের করো। খেয়াল করো প্রথমে যদি দেখি এই যৌগে কোনো কার্বন কার্বন ডাবল বন্ড আছে? উত্তর হচ্ছে নাই। কার্বন কার্বন ডাবল বন্ড না থাকলে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না। পরের যৌগ কার্বন কার্বন ডাবল বন্ড আছে? উত্তর হচ্ছে আছে। কিন্তু একই সাইডে দুইটা যৌগ কি ভিন্ন ভিন্ন? উত্তর হচ্ছে না। একই সাইডে দুইটা যৌগ হচ্ছে একই হয়ে গেছে, একই হয়ে গেলে সে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না। এবার খেয়াল করো এখানে কি কার্বন কার্বন ডাবল বন্ড আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে, কার্বন কার্বন ডাবল বন্ড আছে। কার্বন কার্বন ডাবল বন্ডের পরে এই জায়গাতে হাইড্রোজেন হবে। কার্বন কার্বন ডাবল বন্ডের পরে আমরা যে দেখতে পাচ্ছি যে এই কার্বনের এক হাতে হাইড্রোজেন, এক হাতে CH3 আছে, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। এক হাতে হাইড্রোজেন, এক হাতে তিনটা ক্লোরিন আছে। এটা তিনটা ক্লোরিন দিলে তো মিলবে না। এক হাতে হাইড্রোজেন, আরেক হাতে ধর হচ্ছে CH3 আছে, এটা CH3 আছে। তাহলে চিন্তা করব যে বাকি দুইটা হাত, খেয়াল করো বাকি দুইটা হাত আমাদের ভিন্ন ভিন্ন কিনা? উত্তর হচ্ছে ইয়েস, বাকি দুইটা হাত ভিন্ন ভিন্ন। বাকি দুইটা হাত ভিন্ন ভিন্ন হলে এইটা আমার জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। এই যৌগে আমি খুঁজবো কার্বন কার্বন ডাবল বন্ড পাচ্ছি কিনা? উত্তর হচ্ছে ইয়েস, কার্বন কার্বন ডাবল বন্ড আছে। এবার খেয়াল করো এই কার্বনের ডান হাতে একটা হাইড্রোজেন, একটা CH3, একটা হাইড্রোজেন, একটা CH3, দুইটা ভিন্ন ভিন্ন না? দুইটা ভিন্ন ভিন্ন। এই কার্বনের এই হাতে একটা হাইড্রোজেন, একটা CH3, একটা হাইড্রোজেন, একটা CH3, তাহলে দুইটা ভিন্ন ভিন্ন না? দুইটা ভিন্ন ভিন্ন। ভাই দুইটা ভিন্ন ভিন্ন থাকলে এটা হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? উত্তর হচ্ছে হ্যাঁ করে। এবার খেয়াল করো এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে? উত্তর হচ্ছে না, নাই। এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে? উত্তর হচ্ছে না, নাই। তাহলে যেখানে যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড নাই তারা হচ্ছে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না। যাদের আছে তাদের আবার খুঁজতে হবে একই সাইডে আমার ইয়া টাইপের যৌগ আছে কিনা। কি টাইপের যৌগ বলো তো? খুঁজতে হবে যে একই সাইডে ভিন্ন ভিন্ন যৌগ আছে কিনা। তাহলে ভিন্ন ভিন্ন যৌগ থাকলে আমার জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, না থাকলে করবে না। সো আশা করি জ্যামিতিক সমানতার এই ব্যাপারটা ক্লিয়ার। এই সেম জিনিস এখন দেখো আমরা বলছে নিচের কোনটি সিস ট্রান্স সমানতা প্রদর্শন করে? ঢাকা ইউনিভার্সিটি 22-23 আসছে। কখনো কখনো সিস ট্রান্স বলবে,
কখনো কখনো জ্যামিতিক বলবে। দেখো কখনো কখনো সিস ট্রান্স বলবে, কখনো কখনো জ্যামিতিক বলবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো কার্বন কার্বন ডাবল বন্ড নাই, এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে বাট একই সাইডে সেম জিনিস, এখানে কোনো কার্বন কার্বন ডাবল বন্ড নাই। এইটাই খেয়াল করো, কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এই কার্বনের এক হাতে হাইড্রোজেন এক হাতে ক্লোরিন, এক হাতে হাইড্রোজেন এক হাতে ক্লোরিন, তার মানে বি নাম্বার হচ্ছে আমার কারেক্ট আনসার, যেখানে বি নাম্বার হচ্ছে আমার কারেক্ট আনসার, যেখানে ওই শর্তগুলা সব ফিল আপ করতেছে, তার মানে বি নাম্বার আমার জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। ওকে, এবার বলছে দেখো এখানে খেয়াল করছে, দেখো সিস বিউট টু ইন এবং ট্রান্স বিউট টু ইন এটা কোন ধরনের সমাণু। দেখো জাহাঙ্গীরনগর 24-25 আসছে, ভাই আমরা জানি সিস এবং ট্রান্স, এই সিস এবং ট্রান্স দুইটাকে আমরা জ্যামিতিক সমানুতা বলি, তাহলে এখানে তো আমাদের আর অন্য কিছুতে যাওয়াই লাগতেছে না, সিস এবং ট্রান্স মানেই হচ্ছে আমাদের জ্যামিতিক সমানুতা। খেয়াল করছো একদম সিম্পল সিম্পল কোশ্চেন না, যা যা দেখে আসলাম তাই আসছে, যা যা দেখে আসলাম পরীক্ষায় তাই আসছে। ওকে, এবার আসো আমাদের পরবর্তী টপিক, এইটাকে বলছে আলোক সক্রিয় সমানুতা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, ভালো করে আমাদের মাথায় রাখতে হবে। ভাই মাথায় রাখবো আলোক সক্রিয় সমানুতা, এটা দেওয়ার শর্ত হচ্ছে, এটা দেওয়ার শর্ত হচ্ছে কাইরাল কার্বন, ঠিক আছে। তাহলে আলোক সক্রিয় সমানুতা দেওয়ার শর্ত কি, কাইরাল কার্বন, কাইরাল কার্বন, যে সমস্ত যৌগে কাইরাল কার্বন থাকবে, কাইরাল কার্বন, কাইরাল কার্বন থাকলে তাদেরকে আমরা আলোক সক্রিয় বলবো, তাদেরকে কি বলবো, তাদেরকে আমরা আলোক সক্রিয় বলবো। তাহলে যে সমস্ত যৌগে কাইরাল কার্বন আছে তারা সবাই আলোক সক্রিয়। বা কাইরাল কার্বন জিনিসটা কি, কাইরাল কার্বন এই কথাটার মানে হচ্ছে অপ্রতিসম কার্বন, কাইরাল কার্বন এই কথাটার মানে হচ্ছে অপ্রতিসম কার্বন, অপ্রতিসম কার্বনকে ভাই আমরা কাইরাল কার্বন বলি। এখন প্রশ্ন হচ্ছে ভাই অপ্রতিসম কার্বন বলতে কি বোঝায়, দেখো আমরা একটু যদি দেখার চেষ্টা করি, একটা কার্বন নিলাম, এই কার্বনের 4টা হাত আছে, 4টা হাতে যদি আমরা 4টা ভিন্ন ভিন্ন যৌগ পাই বা 4টা ভিন্ন ভিন্ন মৌল পাই, 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস যদি থাকে, তখন এই কার্বনকে আমরা কাইরাল কার্বন বলি, তখন এই কার্বনকে আমরা কাইরাল কার্বন বলি। এই যে কাইরাল কার্বন নিলাম এটাকে স্টার চিহ্নিত করা হয়, এই কাইরাল কার্বনকে কি চিহ্নিত করা হয়, স্টার চিহ্নিত করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কাইরাল কথাটার মানে হচ্ছে একটা কার্বন যেই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস, একটা কার্বন যেই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কাইরাল বা অপ্রতিসম। যেমন ধরো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই একটা কার্বন, এই কার্বনের এক হাতে CH3, এক হাতে OH, এক হাতে হাইড্রোজেন, এক হাতে COOH, তাহলে একটা কার্বন যেই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস আছে, এই জন্য এটাকে আমরা কাইরাল বলতে পারি, ঠিক আছে, এটাকে কি বলতে পারি, কাইরাল। তাহলে যদি কেউ কাইরাল হয় তাহলে সেই যৌগটা কি হবে বলতো, সেই যৌগটা হবে হচ্ছে আলোক সক্রিয়, ঠিক আছে, আলোক সক্রিয় মানে সে অপটিক্যাল আইসোমারিজম দেখাবে। তাহলে আলোক সক্রিয় হওয়ার শর্ত হচ্ছে বা অপটিক্যাল আইসোমারিজম দেখানোর শর্ত হচ্ছে এটা, অপটিক্যাল আইসোমারিজম দেখানোর শর্ত হচ্ছে এটা, যে অপটিক্যাল আইসোমারিজম কখন দেখাবে, অপটিক্যাল আইসোমারিজম আমাদের তখনই দেখাবে যখন আমরা কাইরাল কার্বন পাবো। তাহলে যে কোনো যৌগে যদি কাইরাল কার্বন থাকে তাহলে সে আলোক সক্রিয় সমানুতা প্রদর্শন করে। তাহলে আলোক সক্রিয় সমানুতা কে প্রদর্শন করে, এই ধরনের যৌগ যদি আমাদের জিজ্ঞেস করে আমরা এটা দেখব। এখন খেয়াল করো আলোক সক্রিয় সমানুতা এইটা প্রদর্শনের ক্ষেত্রে আমাদের আরো কিছু টার্ম আছে, আরো কিছু টার্ম আছে, খেয়াল করো আরো টার্মগুলা আমাদের একটু মাথায় রাখতে হবে। আমাদের আলোক সক্রিয় সমানুতার ক্ষেত্রে আমরা বেশ কিছু টার্ম শিখব, যেমন ধরো এনানশিওমার, এনানশিওমার, এনানশিওমার হচ্ছে এক ধরনের যৌগ, এক ধরনের যৌগ যাদের কিছু বৈশিষ্ট্য আছে তাদের উপর ডিপেন্ড করে আমরা এনানশিওমার যৌগ আইডেন্টিফাই করব। এনানশিওমারের পর পরবর্তী এক ধরনের জিনিস আছে যেটাকে আমরা বলি হচ্ছে রেসিমিক মিশ্রণ, আমাদের খুঁজে বের করতে হবে রেসিমিক মিশ্রণ কারা। তারপরে আমাদের আরেকটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে ডায়াস্টেরিওমার, কি শিখতে হবে, ডায়াস্টেরিওমার। তারপরে আমাদের লাস্টে শিখতে হবে হচ্ছে মেসোযৌগ, মেসোযৌগ। সো আলোক সক্রিয় সমানুতা এখান থেকে আমরা এই কয়েকটা জিনিসপত্র শিখলেই হবে, এনানশিওমার, রেসিমিক মিশ্রণ, ডায়াস্টেরিওমার, মেসোযৌগ, এই কয়েকটা জিনিসপত্র আমাদের শিখতে হবে। আর যে কোনো যৌগে যদি কাইরাল কার্বন থাকে তাহলে সে আলোক সক্রিয়, এটা হচ্ছে আমাদের বেসিক কাহিনী। ওকে, এবার ধরো আমাদের এখানে বলছে কোন যৌগে 2টি কাইরাল কার্বন আছে, তাহলে আমাদের এখানে খুঁজতে হবে কোন যৌগে 2টি কাইরাল কার্বন আছে। এটা খুবই পপুলার একটা কোশ্চেন, দেখো রাজশাহী ইউনিভার্সিটি 24-25, 19-20 এবং জিএসটি 24-25 আসছে এবং এই কোশ্চেনটাই আসে। কেমনে কেমনে খেয়াল করো, আমরা যদি দেখার চেষ্টা করি, এখানে বলছে
বি নাম্বারটা আমি এটা সবসময় মনে রাখি এবং আমি দেখেই বলে দিতে পারবো এটা বি নাম্বারটা। কেন বি নাম্বারটা? উদাহরণ হিসেবে দেখো, আমরা বলছে বিউটেন, তো বিউট যদি লিখতে হয় তাহলে আমার 4 কার্বন নিতে হবে। 4 কার্বনের বলছে 2 এবং 3 নাম্বার কার্বনের ডাইঅল আছে, তাহলে 2 এবং 3 নাম্বার কার্বনের ডাইঅল মানে OH বসাও, বাকি কার্বনগুলোর মধ্যে হাত দাও, দেওয়ার পর এখন বাকি হাত ফিল করো। এখানে 4 হাত ফিল করতে গেলে একটা হাইড্রোজেন, এখানে 4 হাত ফিল করতে গেলে একটা হাইড্রোজেন, তো হাইড্রোজেন এখানে না বসায় উপরেই বসাই, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। ভাইয়া এই কার্বনে আমরা কি জানি? এই কার্বনে আমরা CH3 লাগাবো, 3টা হাইড্রোজেন নিলে মিলে যাবে। এই কার্বনে CH3 লাগাবো, 3টা হাইড্রোজেন নিলে মিলে যাবে। এইবার খেয়াল করো, আমরা এখানে একটা কার্বন পাচ্ছি, এখানে একটা কার্বন পাচ্ছি। এই কার্বনের দিকে তাকাও, এক হাতে OH আছে, এক হাতে CH3 আছে, এক হাতে হাইড্রোজেন আছে, 3 হাতে 3টা ভিন্ন ভিন্ন জিনিস। আরেকটা হাতে টোটাল এই টার্মটা আছে, টোটাল এই টার্মটা একটা ভিন্ন জিনিস। তাহলে এইটার 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকায় এটা কাইরাল কার্বন। কাইরাল কার্বনকে স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, স্টার। স্টার দিলে সে কাইরাল কার্বন। ওকে, এবার খেয়াল করো, আমরা যদি এই কার্বনটার দিকে তাকাই, এই সাইডে OH, এইটা CH3, এখানে OH, আর এই হাতে টোটাল এই জিনিসটা, টোটাল এই জিনিসটা এই হাতে হইলে এটাও আমাদের কিন্তু একটা কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বন আমরা তখন বলতে পারবো যখন আমার 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস থাকবে। তাহলে দেখো তো, বিউটেন 2,3 ডাইঅল যে যৌগটা আছে এটা হচ্ছে বিউটেন, এটার নাম মুখস্থ করতে হবে এবং গঠনটাও মনে রাখতে হবে। বিউটেন 2,3, ঠিক আছে, বিউটেন 2,3, বিউটেন 2,3 ডাইঅল ইজ এ বিউটেন 2,3 ডাইঅল যে যৌগটা আছে, এই বিউটেন 2,3 ডাইঅল যৌগটা আমাদের আলোক সক্রিয় যৌগ এবং শুধু আলোক সক্রিয় না, এখানে 2টা কাইরাল কার্বন থাকে, 2টা কাইরাল কার্বন থাকে। এবার এখানে এক ধরনের প্রশ্ন আসে, আলোক সক্রিয় সমানুতা সংখ্যা কতগুলো আলোক সক্রিয় সমানুতা দেখায়, জিজ্ঞেস করে কি কতগুলো আলোক সক্রিয় সমানুতা দেখায়। মাথায় রাখবা, যদি আমাদের এরকম এরকম মাথায় রাখবা, যদি আমাদের সদৃশ কাইরাল কার্বন হয়, সদৃশ কাইরাল কার্বন, তো সদৃশ মানে কি? 2টা কাইরাল কার্বন একই রকম দেখতে, একই রকম দেখতে, এটা হচ্ছে সদৃশ। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে সদৃশ কাইরাল কার্বন। 2টা কাইরাল কার্বন একই রকম দেখতে, সদৃশ কাইরাল কার্বন হলে তোমার আলোক সক্রিয় সমাণু সংখ্যা n ইকুয়ালস টু, তোমার রেজাল্ট আসবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কি? দেখো এখানে আমাদের কাইরাল কার্বন কয়টা ভাইয়া? কাইরাল কার্বন 2টা। n মানে কতগুলা কাইরাল কার্বন আছে, তাহলে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে ক্যালকুলেশন করলে খেয়াল করো, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কত? আমাদের এখানে আসবে হচ্ছে 2 মাইনাস 1, মানে আমরা এখান থেকে 2 পাবো। তাহলে এখান থেকে আমরা কাইরাল কার্বন পাবো কয়টা? 2টা। আলোক সক্রিয় সমাণু কয়টা পাবো? 2টা। আলোক সক্রিয় সমাণু পাবো 2টা। তো সদৃশ কাইরাল কার্বন যখন হবে, সদৃশ কাইরাল কার্বন যখন হবে, তখন ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। বাট যদি সদৃশ না হয়ে অসদৃশ হইতো, অসদৃশ, আমি একটু পরে দেখাচ্ছি, অসদৃশ হইতো, আলোক সক্রিয় সমানুতার ক্ষেত্রে খেয়াল করো, যদি আমাদের কাইরাল কার্বন অসদৃশ হয়, অসদৃশ হয়, অসদৃশ হয় বা অসদৃশ কাইরাল কার্বন যদি এইটা আসে, কখনো লিখে দিচ্ছি আমি, অসদৃশ কাইরাল কার্বন যদি কখনো এটা হয়, তখন আমাদের আলোক সক্রিয় সমানুতার সংখ্যা n ইকুয়ালস টু, রেজাল্ট হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে n ইকুয়ালস টু কাইরাল কার্বন সংখ্যা। n মানে কি? ছোট হাতের n ইকুয়ালস টু কাইরাল কার্বন সংখ্যা, কতগুলা কাইরাল কার্বন আছে। তো দেখো কাইরাল কার্বন যদি 2 থাকে তাহলে n ইকুয়ালস টু কত আসবে? 2 টু দি পাওয়ার 1, যখন n ইকুয়ালস টু 1, ঠিক আছে। কাইরাল কার্বন যদি একটা থাকে তাহলে কি? আলোক সক্রিয় সমাণু সংখ্যা 2টা। যদি আমরা 2 টু দি পাওয়ার 2 নিই, মানে n ইকুয়ালস টু 2, কাইরাল কার্বন যদি 2টা থাকে, কাইরাল কার্বন যদি 2টা থাকে, তাহলে আলোক সক্রিয় সমাণুতা হবে 4টা। যদি n ইকুয়ালস টু 3 হয়, n ইকুয়ালস টু 3 হয়, তাহলে n ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 3, মানে কয়টা আসবে? 8টা আসবে। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 3 মানে কয়টা আসবে? 8টা আসবে। তাহলে এইটার উপর ডিপেন্ড করে আমরা তোমার কাইরাল কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে, কাইরাল কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে কতগুলা আলোক সক্রিয় সমাণু আসবে সেটা বের করতে পারবো। তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার করলাম, ঠিক আছে। তাহলে আলোক সক্রিয় সমানুতার সংখ্যা, এটা আমাদের ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, এবার কোন যৌগটি আলোক সক্রিয় সেইটা ক্লিয়ার করতে গেলে আমাদের ওই যে কাইরাল কার্বন খোঁজা শিখতে হবে। তো কাইরাল কার্বন খোঁজা একটু পরে আমরা শিখবো, প্যারা নাই। এখন আমরা এখানে আর কয়েকটা টার্ম শিখবো, এগুলো আমাদের জন্য ভালো করে বোঝা জরুরি। খেয়াল করো, প্রথম টার্ম যেটা, সেটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। দর্পণ
প্রতিবিম্ব, এটা হচ্ছে আমাদের প্রথম টার্ম, ভালো করে শিখতে হবে। 2 নাম্বার টার্ম হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। 2 নাম্বার টার্ম হচ্ছে অউপর স্থাপনীয়। অউপর স্থাপনীয় মানে একটার উপর আরেকটা স্থাপন করা যায় না, ঠিক আছে? দর্পণ প্রতিবিম্ব আর একটা হচ্ছে অউপর স্থাপনীয়। তো এই যে দুইটা টার্ম, এই দুইটা টার্ম আমাদের ভালো করে শিখতে হবে। তো দর্পণ প্রতিবিম্ব জিনিসটা কি খেয়াল করো। আমরা ধরো এখানে একটা কার্বন নিলাম, এই কার্বনের উপরে COOH নিছি, নিচে CH3 নিছি, ভাইয়া এই সাইডে OH নিছি আর এই সাইডে H নিছি। মজার ব্যাপার হচ্ছে আমি যদি এই বরাবর একটা মিরর রাখি, মিরর রাখার পর এই দর্পণের ভিতর এই যৌগটাই উপরে COOH থেকে HOOC দেখাবে, নিচে CH3 থেকে H3C দেখাবে। এই হাইড্রোজেনটা এদিকে বাম সাইডে ছিল, এদিকে ডান সাইডে চলে যাবে, এই OH-টা এদিকে এসে এরকম হয়ে যাবে। তো খেয়াল করে দেখো এই যৌগটা আর এই যৌগটা সব সেমই আছে, জাস্ট মিরর ইমেজ হয়ে গেছে, মিরর ইমেজ। এই যৌগটা দেখতে এরকম হয়ে গেছে। মানে তুমি যদি একটা আয়নার সামনে এভাবে দাঁড়াও, আমি যদি আয়নার সামনে দাঁড়াই, আমার একটা প্রতিবিম্ব ভিতরে দেখা যাচ্ছে, দেখো প্রতিবিম্ব দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট আমি দেখতে পাচ্ছি। সো আমার ডান সাইড ওখানে যে বাম সাইড হয়ে গেছে, আমার বাম সাইড ওখানে যে ডান সাইড হয়ে গেছে, এই যে এক সাইড আরেক সাইড ঘুরে যাওয়া, এইটাকে বলা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। তো দেখো এই যৌগের দর্পণ প্রতিবিম্ব এটা, এই যৌগের দর্পণ প্রতিবিম্ব এটা। এবার চিন্তা করো তো এই টোটাল যৌগটাকে, হ্যাঁ এই দর্পণ প্রতিবিম্বর এখানে এই টোটাল যৌগটাকে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, একটু দেখো, আমি যদি একটু তোমাকে দেখাই, এই টোটাল যৌগ যেটা আছে না, এই টোটাল যৌগ এটা, এইটাকে যদি আমি এখন ধরে নিয়ে, এইটাকে যদি আমি এখন ধরে নিয়ে, ওকে, এটাকে যদি আমি এখন ধরে নিয়ে, হ্যাঁ এর উপরে বসানোর ট্রাই করি, এর উপরে বসানোর ট্রাই করি, বসতে দেখো তো, একটাকে আরেকটার উপর বসতে দেখো তো, একটাকে আরেকটার উপর বসছে, একটা আরেকটার উপর বসে নাই, দেখো একটা আরেকটার উপরে বসে নাই। এই যে একটা আরেকটার উপর বসতেছে না, মানে এই টোটাল জিনিসটা এখানে কিন্তু বসছে, এখানে কিন্তু বসছে, বাট তুমি যদি ধরে নিয়ে এর উপরে বসাও, একটা আরেকটার উপর বসছে না, দেখো OH এর জায়গায় হাইড্রোজেন হয়ে গেছে, হাইড্রোজেনের জায়গায় OH হয়ে গেছে। এই যে বসলো না, এই যে বসলো না, এই না বসাকে বলা হচ্ছে অউপর স্থাপনীয়। একটা আরেকটার উপরে যে বসলো না, এটাকে বলে অপরস্থাপনীয়। ধরো আমি যদি আয়নার সামনে আমার ডান হাত রাখি, তাহলে বাম হাতটা হবে প্রতিবিম্ব। এবার ডান হাতকে যদি আমি এভাবে সুন্দর মতো একজন আরেকজনের উপর বসানোর ট্রাই করি, তাহলে একজন আরেকজনের উপর বসবে না। যদি না বসে তখন এই জিনিসটাকে বলবো আমরা অপরস্থাপনীয়। তাহলে এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, আমরা যদি দেখার চেষ্টা করি দর্পণ প্রতিবিম্ব এবং অপরস্থাপনীয় দুইটা ওয়ার্ডই আমরা এখানে ক্লিয়ার করছি। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই দুইটা ওয়ার্ড কেন লাগবে? দেখ খেয়াল করো, আমাদের এই দুইটা ওয়ার্ড লাগবে ডায়াস্টেরিওমার বোঝানোর জন্য, এনানসিওমার বোঝানোর জন্য, এনানসিওমার বোঝানোর জন্য, এনানসিওমার, ঠিক আছে? এনানসিওমার, এনানসিওমারের আরেকটা নাম আছে, এটাকে বলে এন্টিমার। এনানসিওমারের আরেকটা নাম আছে, এটাকে বলে এন্টিমার, আরেকটা নাম আছে এটাকে বলে এন্টিপড, ঠিক আছে? সো যেটা এনানসিওমার সেটার নাম হচ্ছে এন্টিমার, সেটার নাম হচ্ছে আমাদের এন্টিপড। এনানসিওমার, এন্টিমার, এন্টিপড, তিনটা নাম। এবার বলবা ভাইয়া এই এনানসিওমার, এন্টিমার, এন্টিপড এটা দিয়ে আমার লাভ কি? খেয়াল করো, যদি কখনো কোনো যৌগে কাইরাল কার্বন থাকে, খেয়াল করো যদি কখনো কোনো যৌগে কাইরাল কার্বন থাকে, শর্ত নাম্বার 1, যদি কখনো কোনো যৌগে দর্পণ প্রতিবিম্ব থাকে, দর্পণ প্রতিবিম্ব যেটার ইংলিশ হচ্ছে মিরর ইমেজ, দর্পণ প্রতিবিম্ব থাকে। নাম্বার 3, যদি কখনো কোনো যৌগে কাইরাল কার্বন থাকে, দর্পণ প্রতিবিম্ব থাকে এবং অউপরস্থাপনীয় হয়, খেয়াল করো কথাটা কি, উপর স্থাপনীয়, অপরস্থাপনীয় হয়, এই তিনটা শর্ত যদি মানে, খেয়াল করো তিনটা শর্ত যদি মানে, এই তিনটা শর্ত মানলে সেটা এনানসিওমার, এনানসিওমার। তাহলে কোন যৌগ যদি তিনটা শর্ত মানে তাহলে সে এনানসিওমার। এখন বলবা ভাই তিনটা শর্ত মানে এনানসিওমার ব্যাপারটা কি? খেয়াল করো, আমি তোমাকে দেখাচ্ছি, দেখালেই বুঝবা। ধরো এখানে একটা কার্বন, উপরে COOH আছে, তারপরে কার্বন, তারপরে কার্বন, কার্বন, আচ্ছা দুইটা কার্বন গেছে না, এই জায়গায় CH3 আছে। তো খেয়াল করো এই সাইডে ধরো আমাদের OH আছে, এই সাইডে ধরো আমাদের H আছে, এই সাইডে ধরো আমাদের OH আছে, এই সাইডে ধরো আমাদের H আছে। এই যে যৌগটা নিলাম, এই যৌগটা যদি মিররের ভিতরে এরকম দেখায়, চিন্তা করো এই যৌগটা যদি মিররের ভিতরে এরকম দেখায়, উপরে আমরা কার্বন নিলাম, কার্বনটা HOOC লেখা, ঠিক আছে?
HCC বা COOH লেখা, আমি উপরেরটা উল্টা লিখছি না, উপরেটা COOH লেখা, নিচে আরেকটা কার্বন, নিচে দুইটা কার্বনের নিচে এখানে CH3 লেখা। বাট এই দুইটা OH এখানে যেটা ডান সাইডে এখানে সেটা বাম সাইডে, এই দুইটা OH ওখানে যেটা ডান সাইড এখানে সেটা বাম সাইডে, এই সাইডে H, এই সাইডে H আছে। খেয়াল করো, এই যদি হয় আমাদের অবস্থা যে এই সাইডের যে অংশটা আছে এটা মিররের ভিতরে যে ডান সাইডে ওইভাবে তৈরি হচ্ছে, তো তখন আমরা একটু দেখতে পাবো এখানে এই কার্বনটার এই হাতে COOH, এই হাতে H, এই হাতে OH আছে, আর এই হাতে এই টোটাল টার্মটা আছে, তার মানে এটা কাইরাল কার্বন। সেম ভাবে এটাও কাইরাল কার্বন, তার মানে এই যৌগটা কাইরাল কার্বন দেয়। শর্ত নাম্বার 1 ফিল আপ হয়ে যাচ্ছে, শর্ত নাম্বার 1 ফিল আপ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো তো এই যৌগটার সাথে এই যৌগটা দর্পণ প্রতিবিম্ব কিনা, উত্তর হচ্ছে হ্যাঁ, এই যৌগের সাথে এই যৌগ মিরর ইমেজ ক্রিয়েট করতেছে, দর্পণ প্রতিবিম্ব। 2 নাম্বার শর্ত ফিল আপ হচ্ছে। এবার দেখো তো এইটাকে যদি ধরে নিয়ে এনে এর উপরে বসাই, এইটাকে যদি ধরে নিয়ে এনে এর উপরে বসাই, ঠিক আছে, তাহলে একজন আরেকজনের উপরে বসতেছে, বসতেছে না, তাহলে অপরিস্থাপনীয় এটাও হয়ে যাচ্ছে, মানে একজন আরেকজনের উপর বসবে না। তাহলে 3টা শর্তই ফিল আপ করতেছে, যদি 3টা শর্তই ফিল আপ করে তাহলে এই যৌগটা এই যৌগের এনানসিওমার, এই যৌগটা এই যৌগের এনানসিওমার, এবং যেই প্রক্রিয়ায় এরকম এনানসিওমার তৈরি হয় তাকে আমরা এনানসিওমারিজম বলি। তাহলে এই যৌগটা এই যৌগের কি এনানসিওমার। তাহলে যদি আমাদের এনানসিওমার চিহ্নিত করতে বলে যে নিচের কোনটি এনানসিওমার, তাহলে আমরা এই জিনিসটা বুঝবো, ঠিক আছে। এবার আসো, এই এনানসিওমার ছাড়াও আমাদের আমাদের আরেকটা টার্ম বুঝতে হবে, সেটা হচ্ছে রেসিমিক মিশ্রণ, ঠিক আছে, রেসিমিক মিশ্রণ। এবার খেয়াল করো, রেসিমিক মিশ্রণের ক্ষেত্রে যেটা হবে, এইটা এই যৌগের এনানসিওমার, তাই না, এটা এই যৌগের এনানসিওমার, তাহলে দুইটা এনানসিওমার, এটা এটার এনানসিওমার, এটা একটা এনানসিওমার, এটা একটা এনানসিওমার। সো খেয়াল করো, এই এনানসিওমার দুইটার যদি আমি সমমোলার নিই, সমমোলার মানে এইটার যে ঘনমাত্রা এটা সেই ঘনমাত্রা, মানে ধরো এটার ঘনমাত্রা যদি C হয়, এটার ঘনমাত্রাও C হবে, তো সমমোলার মানে হচ্ছে সমান ঘনমাত্রা। তাহলে যদি আমরা এই দুইটা এনানসিওমারের সমমোলার, দুইটা এনানসিওমার নিলাম, দুইটা এনানসিওমার নিয়ে তার সমমোলার যদি আমরা নিই, সমমোলার দুইটা এনানসিওমারের সমমোলার নেয়ার পর এই সমমোলারের যদি আমরা মিশ্রণ করি, সমমোলারের মিশ্রণ যদি করি, তাহলে সেই মিশ্রণকে বলবে হচ্ছে রেসিমিক মিশ্রণ, সেই মিশ্রণকে বলবে হচ্ছে রেসিমিক মিশ্রণ। কেন? কারণ খেয়াল করো, আমরা যখন এনানসিওমার নিচ্ছি, এই এনানসিওমারের খেয়াল করো এই জায়গাতে OH গুলা আমাদের ডান সাইডে আছে না, তো এইটা একটা ল্যাকটিক অ্যাসিডের সংকেত। ল্যাকটিক অ্যাসিডের OH যদি ডান সাইডে থাকে তখন এটাকে আমরা ডি ল্যাকটিক অ্যাসিড বলি। কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে। ডিতে কি বুঝায় ভাইয়া? ডিতে বুঝায় হচ্ছে ডেক্সট্রো, ডিতে বুঝায় হচ্ছে ডেক্সট্রো। ডেক্সট্রো মানে হচ্ছে ডান ঘূর্ণি, মানে লাইটকে সে ডান দিকে ঘোরায়, ভাই লাইটকে সে ডান দিকে ঘোরায়। এবার মাথায় রাখতে হবে, এ যদি ল্যাকটিক অ্যাসিড হয় তাহলে সে লাইটকে +2.24 ডিগ্রি ডান দিকে ঘোরায়। কত? +2.24 ডিগ্রি ডান দিকে ঘোরায়। এই ইনফরমেশনগুলো এমসিকিউতে আসে, মাথায় রাখবো। এইদিকে ভালো করে খেয়াল করো, ওএইচটা বাম সাইডে আছে, বাম সাইডে থাকলে এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড বলে, বাম সাইডে থাকলে এটাকে এল ল্যাকটিক অ্যাসিড বলে। এল মানে কি? এল মানে হচ্ছে ভাইয়া লেভো। এল মানে কি? এল মানে হচ্ছে লেভো। লেভো মানে কি? লেভো মানে বাম ঘূর্ণি, বাম ঘূর্ণি। ভাইয়া বাম ঘূর্ণি হলে কি হয়? এ -2.24 ডিগ্রি ঘোরায়। তো দেখো, সমমোলার মিশ্রণ যখন নিব তখন লাইটকে একটা ডান দিকে ঘোরাবে, একটা বাম দিকে ঘোরাবে। তাহলে ডান দিক বাম দিক দুইটা ঘোরায়, একটা +2.24 একটা -2.24 ঘোরায়, এদের যে মিশ্রণটা হয়, মিশ্রণটা +2.24 -2.24 করে মিশ্রণটা লাইটকে 0 ডিগ্রি ঘোরায়। কত ডিগ্রি ঘোরায়? 0 ডিগ্রি ঘোরায়। ফলে এই যৌগটার মিশ্রণ মানে এনানসিওমার দুইটার মিশ্রণ আলোক নিষ্ক্রিয় হয়। তার মানে আমরা যদি দেখি এনানসিওমার কি আলোক সক্রিয়? উত্তর হচ্ছে হ্যাঁ, এনানসিওমার আলোক সক্রিয়, ঠিক আছে। এনানসিওমার আলোক সক্রিয় মানে তোমার হচ্ছে আইসোমারিজম দেখায়, মানে অপটিক্যালি অ্যাক্টিভ, আলোক সক্রিয়। বাট রেসিমিক মিশ্রণ কিন্তু আলোক সক্রিয় না, রেসিমিক মিশ্রণ কিন্তু আলোক সক্রিয় না, মাথায় রাখতে হবে। এনানসিওমার আলোক সক্রিয়, বাট রেসিমিক মিশ্রণ আলোক সক্রিয় না। তাহলে রেসিমিক মিশ্রণ যদি আমরা কোথাও নিই তাহলে সে আলোক সক্রিয় না, এটা আমাদের মাথায় রাখতে হবে। মনে থাকবে? ক্লিয়ার করতে পারছি? তাহলে যদি কোথাও আমাদের রেসিমিক মিশ্রণ আসে, আমরা মাথায় রাখবো রেসিমিক মিশ্রণ আলোক সক্রিয় হয় না, রেসিমিক মিশ্রণ আলোক সক্রিয় হয় না। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছি? দ্যাটস ইট।
এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে একটা হচ্ছে এনানসিওমার, এন্টিমার, এন্টিমর, এর ভিতরে আমাদের দুইটা জিনিস ক্লিয়ার করলাম, একটা হচ্ছে এনানসিওমার, একটা হচ্ছে রেসেমিক মিশ্রণ। এরপরে আসে হচ্ছে এই জায়গার আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আলোক সক্রিয় সমানুতা। আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা কি? সেটা হচ্ছে ডায়াস্টেরিওমার। সেটা কি? সেটা হচ্ছে ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার এই জিনিসটা কি? ডায়াস্টেরিওমার ভাইয়া এই জিনিসটা কি? ডায়াস্টেরিওমারের ক্ষেত্রে আগের মতোই তিনটা শর্ত থাকবে, ঠিক আছে? তিনটা শর্ত থাকবে। সেটা হচ্ছে প্রথম শর্ত, আলো তোমার হচ্ছে কাইরাল কার্বন থাকবে। প্রথম শর্ত কাইরাল কার্বন থাকবে। তাহলে কাইরাল কার্বন এটা হচ্ছে আমাদের নাম্বার 1 শর্ত। ভাইয়া নাম্বার 2 শর্ত, এটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব হবে না। দর্পণ প্রতিবিম্ব হবে না। দর্পণ প্রতিবিম্ব হবে না, এটা হচ্ছে নাম্বার 2 শর্ত। ভাইয়া নাম্বার 3 শর্ত, এটা হচ্ছে অপ্রস্থাপনীয় হতে হবে। উপর আগের মতোই অপর স্থাপনীয় হতে হবে, মানে একজন আরেকজনের উপর স্থাপন করা যাবে না। এবার আমরা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে বুঝতে পারবো। খেয়াল করো, আমরা এখানে প্রথমে কার্বন নিলাম, উপরে আমরা COOH নিছি, ওকে। এবার চিন্তা করো নিচে আরেকটা কার্বন, নিচে CH3 নিছি, আচ্ছা নিছি। এই সাইডে আমার OH আছে, এই সাইডে আমার OH আছে, এই সাইডে H আছে, এই সাইডে H আছে। এটা একটা যৌগ, খেয়াল করো এইটা একটা যৌগ। এবার এই সেম যৌগটাকে যদি আমি এভাবে লিখি, উপরে COOH, নিচে কার্বন, নিচে CH3, বাট এই OH-টাকে আমি ডান সাইডেই লিখতেছি, হাইড্রোজেনটাকে আমি বাম সাইডে লিখতেছি, বাট এই হাইড্রোজেনটাকে আমি ডান সাইডে ঘোরাচ্ছি, এই হাইড্রোজেনটাকে আমি বাম সাইডে ঘুরাই দিচ্ছি। দেখো তো এখন এদের মাঝখানে যদি আমি মিরর নিই, এরা কি পরস্পরের মিরর ইমেজ হয়? উত্তর হচ্ছে ভাইয়া হয় না। পরস্পরের মিরর ইমেজ হয়? মিরর ইমেজ হইতে গেলে এই টোটাল ডান সাইডটা বাম সাইডে চলে আসতে হবে, টোটাল বাম সাইডটা ডান সাইডে চলে যেতে হবে, বাট সেটা তো এখানে হচ্ছে না। তার মানে আমরা যদি দেখার চেষ্টা করি, এইটা আমার কাইরাল কার্বন, এটাও আমার কাইরাল কার্বন, এইটা আমার কাইরাল কার্বন, এটা আমার কাইরাল কার্বন, তাহলে দুইটা জিনিস আমরা কাইরাল কার্বন পাইলাম। ভাইয়া কাইরাল কার্বনের শর্ত মেনে নিল। এবার দেখো তো এটার সাথে এটা কি দর্পণ প্রতিবিম্ব হয়? উত্তর হচ্ছে না, দর্পণ প্রতিবিম্ব হয় না। দর্পণ প্রতিবিম্ব যদি না হয়, তাহলে খেয়াল করো, দর্পণ প্রতিবিম্ব যদি না হয় তাহলে দর্পণ প্রতিবিম্ব হয় না, এই শর্ত মানলো। ভাইয়া এটাকে যদি আমি এর উপরে তুলে নিয়ে বসাই দিই, তাহলে কি একজন আরেকজনের উপর বসবে? উত্তর হচ্ছে না, বসবে না। না বসলে অপ্রস্থাপনীয়। তাহলে তিনটা শর্তই মেনে নিচ্ছে। তিনটা শর্ত যদি মেনে নেয়, তখন এরা পরস্পরের ডায়াস্টেরিওমার। এরা পরস্পরের ডায়াস্টেরিওমার, ঠিক আছে? তাহলে এই যৌগটা A এবং B, এটা যদি A যৌগ হয়, এটা যদি B যৌগ হয়, তারা পরস্পরের ডায়াস্টেরিওমার। বুঝতে পারছো? তাহলে এনানসিওমার, ডায়াস্টেরিওমার জিনিসটা কি বুঝতে পারছি আশা করি। আরো সুন্দর করে যদি বলি, খেয়াল করো, ধরো এইটা তুমি, ঠিক আছে? এটা তুমি, এইটা তোমার যমজ ভাই, আর এইটা তোমার চাচাতো ভাই। তো খেয়াল করো, কথাটা বুঝবা, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে যমজ, আর এটা কি? এটা হচ্ছে চাচাতো। এবার খেয়াল করো তো, তুমি আর তোমার যমজ একই রকম দেখতে না? মিরর ইমেজ, একই রকম দেখতে, মিরর ইমেজ। তাহলে তুমি আর তোমার যমজ মিরর ইমেজ, তোমরা দুইজন এনানসিওমার। তোমার সাথে তোমার চাচাতো ভাই জীবনে মিরর ইমেজ হবে? মিরর ইমেজ হবে না। তাহলে তোমার সাথে তোমার চাচাতো ভাই মিরর ইমেজ হবে না, তাহলে তুমি এবং তোমার চাচাতো ভাই ডায়াস্টেরিওমার। তোমার যমজ আর তোমার চাচাতো ভাই ডায়াস্টেরিওমার, বাট তুমি আর তোমার ভাই এনানসিওমার, ঠিক আছে? তাহলে জিনিসটা এরকম। তাহলে মিরর ইমেজ হইলে সেটা আমাদের এনানসিওমার হয়, মিরর ইমেজ না হইলে সেটা ডায়াস্টেরিওমার হয়। তাহলে ডায়াস্টেরিওমারের উদাহরণ বুঝাইতে পারছি আশা করি। তো ডায়াস্টেরিওমার কিন্তু আমাদের আলোক সক্রিয়, কারণ কি? কাইরাল কার্বন আছে। এরপরে লাস্ট অফ অল আমাদের এখান থেকে যেটা জানা লাগবে সেটা হচ্ছে মেসো যৌগ। লাস্ট অফ অল আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে মেসো যৌগ। মেসো যৌগ, ঠিক আছে ভাইয়া? মেসো যৌগ ব্যাপারটা কি? খেয়াল করো, আমাদের এখানে একটা কার্বন আছে, কার্বনের উপরে COOH আছে, নিচে আমাদের খেয়াল করো এই জায়গাতে আমাদের OH আছে, এখানে আমাদের হাইড্রোজেন আছে, এখানে আরেকটা কার্বন আছে, এখানে OH আছে, এখানে H আছে, নিচে আমাদের COOH আছে। এই যৌগটার একটা বিশেষত্ব আছে। বিশেষত্ব কি জানো? এই যৌগ যদি আমি মাঝ বরাবর কেটে ফেলার পরে তোমার টোটাল উপরের যে অংশটা আছে না ভাইয়া, টোটাল উপরের যে অংশটা আছে না, একটু খেয়াল করো, আমরা যদি কেটে ফেলি, তাহলে এইটা কেটে ফেলার পর আমরা একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, এটা যদি আমরা কেটে ফেলি, ওকে, সো
একটু দেখো, জাস্ট দেখলে বুঝতে পারবা। এইটাকে যদি আমরা কেটে ফেলি, হ্যাঁ, এই বরাবর যদি আমরা কেটে ফেলি, এই টোটাল এইটাকে ভাইয়া, এই টোটাল এইটাকে দেখো, এই নিচে বরাবর যদি নিয়ে আসা হয় না, ফ্লিপ করে নিচে বরাবর নিয়ে আসা হয়, এটা এই নিচে নিয়ে আসলা, এবার এটাকে ফ্লিপ করো, হ্যাঁ, এটাকে ফ্লিপ করো, এই যে এরকম ভাবে ফ্লিপ করো, এরকম ভাবে ফ্লিপ করো, এই ওকে। আচ্ছা, এটা দেখাচ্ছি একটু দূর। আচ্ছা, এইভাবে না বুঝাই, আমি নর্মালি বুঝাই। তো নর্মালি বুঝানো জিনিসটা কি, ধরো তোমার কাছে একটা খাতার পেপার আছে, হ্যাঁ, এটা ধরো একটা খাতার পেপার। তো খাতার পেপারটাকে মাঝখান থেকে ফ্লিপ করে যদি এরকম করে ফ্লিপ করলে এই সাইডের সাথে এই সাইড যদি হুবহু মিলে যাওয়া মানে কি সিমেট্রিক হওয়া। দেখো এই টোটালটাকে এভাবে ফ্লিপ করলে এই সি ডাবল এইচ এটার সাথে বসে যাচ্ছে, হাইড্রোজেন এটার সাথে বসে যাচ্ছে, ও এইচ এটার সাথে বসে যাচ্ছে। এই যে ফ্লিপ করে যদি একটা আরেকটার উপর বসে যায়, খেয়াল করো, ফ্লিপ করে যদি একটা আরেকটার উপর বসে যায়, এই ফ্লিপ করে একটা আরেকটার উপর বসে গেলে এইটাকে আমরা বলতে পারি মেসোযৌগ। মেসোযৌগ মানেই হচ্ছে মাঝখান দিয়ে যদি কাটলে একটা পোর্শন একটা পোর্শনের সাথে বসে যাবে। এবার খেয়াল করো, এই জায়গাতে আমাদের এই কার্বনটা কি আলোক সক্রিয়, এই কার্বনটা কি আলোক সক্রিয়। এখন এই দুইটা কার্বন আলোক সক্রিয় হলেও দেখা যাচ্ছে কি একজন ডান দিকে আলোকে ঘুরায় আর একজন বাম দিকে আলোকে ঘুরায়। ফলে যেটা হয়, একজন ডান দিকে একজন বাম দিকে আলোকে ঘোরানোর কারণে টোটাল মিলে মেসোযৌগ আলোক নিষ্ক্রিয় হয়। টোটাল মিলে মেসোযৌগ আলোক নিষ্ক্রিয় হয়, এটা মাথায় রাখতে হবে, আলোক নিষ্ক্রিয়। তাহলে মেসোযৌগ টোটাল মিলে আলোক নিষ্ক্রিয় হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবো। ওকে, এই হচ্ছে আমাদের কাহিনী। তাহলে মেসোযৌগ ক্লিয়ার হয়েছে, মেসোযৌগ ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এইটাকে বলে হচ্ছে টার্টারিক অ্যাসিড, এই যৌগটার সংকেত হচ্ছে টার্টারিক অ্যাসিড, এটার নাম বলে এরকম মেসো টার্টারিক অ্যাসিড। এটার নাম কি, এটার নাম হচ্ছে মেসো টার্টারিক অ্যাসিড। এই হচ্ছে আমাদের ক্লিয়ার করে রাখতে হবে, এটার নাম মেসো টার্টারিক অ্যাসিড। ওকে, দ্যাটস ইট। এবার দেখো আমরা একটু দেখার চেষ্টা করব, বলছে ডি ল্যাকটিক অ্যাসিড, ওই যে দেখাইছিলাম, এবং এল ল্যাকটিক অ্যাসিড কিসের উদাহরণ, ভাই আমরা দেখাইছিলাম ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড আলোক সক্রিয় সমানতার উদাহরণ, এবং তারা কি, তারা হচ্ছে পরস্পরের এনানসিওমার, মনে আছে, ডি ল্যাকটিক অ্যাসিড এল ল্যাকটিক অ্যাসিড, ওই যে দেখাইছিলাম, ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে উপরে সি ডাবল এইচ, এখানে OH, এখানে কি হাইড্রোজেন, নিচে আরেকটা কার্বন, এই সাইডে OH, এখানে হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন, আর নিচে আমাদের CH3 আসে। তো একটা হচ্ছে ডিল্যাকটিক অ্যাসিড, একটা এল ল্যাকটিক অ্যাসিড। ডিল্যাকটিক অ্যাসিড এল ল্যাকটিক অ্যাসিড আমাদের কিসের উদাহরণ, এটা হচ্ছে আমাদের আলোক সক্রিয় সমানতার উদাহরণ। ওকে, এবার খেয়াল করো, আমরা ডিল্যাকটিক অ্যাসিড এল ল্যাকটিক অ্যাসিড নিলাম, ডিল্যাকটিক অ্যাসিড এল ল্যাকটিক অ্যাসিড নিলাম। পরে বলছে যে কোন যৌগটি আলোক নিষ্ক্রিয়, কোন যৌগটি আলোক নিষ্ক্রিয়। ভাইয়া আলোক নিষ্ক্রিয় মানে হচ্ছে কাইরাল কার্বন থাকবে না, যেইটা আলোক সক্রিয় সেটাতে কাইরাল কার্বন থাকবে। এখন আমরা দেখার চেষ্টা করব, এই জায়গাতে যে কার্বনটা আছে, এই কার্বনে দেখো এক হাতে OH, এক হাতে হাইড্রোজেন, এক হাতে C ডাবল H, কাইরাল কার্বন আছে, তার মানে এটা আলোক সক্রিয়। এখানে খেয়াল করো, এটা যদি দেখি এক হাতে C ডাবল H, এক হাতে OH, এক হাতে হাইড্রোজেন আছে, তার মানে কি এইটাও আমাদের চিন্তা করলে দেখো, এইটাও আমাদের চিন্তা করলে দেখো, ও এটা, এগুলা সব মেসোযৌগের উদাহরণ, খেয়াল করো, মেসোযৌগের উদাহরণ, এটা সবগুলাই আমাদের টার্টারিক অ্যাসিড। তো টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে এই জায়গায় খেয়াল করো, এই জায়গা দিয়ে তুমি যদি ফ্লিপ করো, এই জায়গা দিয়ে ফ্লিপ করলে এই সাইডের সাথে এই সাইড কিন্তু সিমেট্রিক হয় না, সিমেট্রিক হয় না। তাহলে এইটা আমাদের কাইরাল কার্বন থাকা সত্ত্বেও সিমেট্রিক যেহেতু না, তাহলে এ কিন্তু আলোক নিষ্ক্রিয় হয় না। এখানেও আমাদের কাইরাল কার্বন থাকা সত্ত্বেও এই বরাবর তুমি ফ্লিপ করলে এটার সাথে এটা যেহেতু বসে না, এটার সাথে এটা যেহেতু বসে না, এটা আর এটা অপোজিটে আছে, বসে না, তাহলে এইটাও আমাদের খেয়াল করো, এটাও আমাদের হচ্ছে যে আলোক নিষ্ক্রিয় হচ্ছে না, মেসোযৌগ হচ্ছে না। বাট এই বরাবর তুমি যদি কাটো, এটার সাথে এইটা হুবহুব বসে যায়, এটার সাথে এটা হুবহুব বসে যায়, এটার সাথে এটা হুবহুব বসে যায়, ফলে এইটা আমাদের সিমেট্রিসিটি তৈরি করে, মানে এটা মেসোযৌগ তৈরি করে। আমরা জানি মেসোযৌগ মানেই হচ্ছে আমাদের, মেসোযৌগ মানেই হচ্ছে আমাদের কি বলতো, যদি কেউ মেসোযৌগ হয় তাহলে সে হচ্ছে আলোক নিষ্ক্রিয়। তাহলে যেহেতু মেসোযৌগ, তাহলে সে কি, সে হচ্ছে আলোক নিষ্ক্রিয়। মেসোযৌগ মানেই আলোক নিষ্ক্রিয়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। ওকে, খেয়াল করো, এবার আসো পরে এমসিকিউ দেখি। বলছে এখানে আমাদের C3H6O আণবিক সংকেত বিশিষ্ট দুইটি যৌগ, দুইটি যৌগের ভিতরে একটার স্ফুটনাঙ্ক এত এবং একটার স্ফুটনাঙ্ক এত, পরস্পর কার্যকরীমূলক সমাণু।
এ যৌগটির নাম কি ভাইয়া? খেয়াল করব এই জায়গাতে যদি আমাদের C3H6O হয় তাহলে যৌগটা হচ্ছে CH3 CH2 CHO। দেখো তো মিলছে কিনা? একটা অক্সিজেন, এখানে তিনটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, পাঁচটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, টোটাল মিলে কয়টা হাইড্রোজেন গেল? 6টা হাইড্রোজেন গেল। তার মানে খেয়াল করো 6টা হাইড্রোজেন এবং 3টা কার্বন, তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যালডিহাইড গেল না? এটা অ্যালডিহাইড, এটা কি? এটার নাম হচ্ছে প্রোপানেল। এই প্রোপানেল খেয়াল করবা, সবসময় মাথায় রাখবা, অ্যালডিহাইড এবং কিটোন এই দুইটাকে পরস্পরের কার্যকরীমূলক সমানুতা বানানো যায়। অ্যালকোহল এবং ইথার এই দুইটাকে পরস্পরের কার্যকরীমূলক সমানুতা বানানো যায়। কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যাস্টার, কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যাস্টার এই দুইটাকে পরস্পরের কার্যকরীমূলক সমানুতা বানানো যায়। এগুলো হচ্ছে সিমিলার গ্রুপ, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, ইথার, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাস্টার। তাহলে আমরা যদি এখানে দেখার চেষ্টা করি, এই যে কিটোন আছে, এই অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইডের হাইড্রোজেনকে এখানে দিয়ে দিব আর সিও কে মাঝখানে নিয়ে চলে আসবো। সিও কে মাঝখানে আনলে সিও CH3 এই পার্টটা পাচ্ছি। তাহলে খেয়াল করো এই যে পার্টটা পাচ্ছি, এইটা দেখো আমার অ্যালডিহাইড, এটা আমার কি? কিটোন। খেয়াল করো এইটা কি? এটা হচ্ছে অ্যালডিহাইড, এইটা কি? এটা হচ্ছে কিটোন। তাহলে একটা গেল অ্যালডিহাইড, আরেকটা গেল কিটোন, একটা গেল অ্যালডিহাইড, আরেকটা গেল কিটোন। বুঝতে পারছো? একটা অ্যালডিহাইড আর একটা কিটোন। তাহলে এই অ্যালডিহাইড এবং কিটোন এই দুইটার মধ্যে কোনটা বেশি সক্রিয়, কোনটা বেশি নিষ্ক্রিয়? ভাইয়া অ্যালডিহাইড সবসময় বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এটা বেশি সক্রিয়, আর কিটোন বিক্রিয়ায় কম অংশগ্রহণ করে, এর মাঝখানে যেহেতু বন্ধন আছে এটা একটু নিষ্ক্রিয়। ফলে দেখা যায় কি এইটাকে গলানো বা ভেঙে ফেলা কঠিন। অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কিটোনকে গলানো বা ভেঙে ফেলা কঠিন। তাহলে দেখো তো স্ফুটনাঙ্ক যার বেশি সে আমার কিটোন, স্ফুটনাঙ্ক যার কম সে আমার অ্যালডিহাইড। তাহলে এই যৌগটা কি বলতো? এই যৌগটা হচ্ছে আমার অ্যালডিহাইড। ভাইয়া 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হলে, 3 কার্বন বিশিষ্ট এই যৌগটা হচ্ছে আমার কিটোন, 3 কার্বন বিশিষ্ট কিটোন হলে এটাকে বলা হচ্ছে প্রোপানন। ঠিক আছে? প্রোপাননের আরেকটা নাম হচ্ছে অ্যাসিটোন। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপানন। প্রোপাননের আরেকটা নাম হচ্ছে অ্যাসিটোন। অ্যাসিটোন, এটা মাথায় রাখবা, যেটা প্রোপানন এটা আরেকটা নাম হচ্ছে অ্যাসিটোন। তাহলে এই যৌগটা হচ্ছে অ্যাসিটোন। দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 23-24 আসছে, আশা করি ক্লিয়ার করতে পারছি। পরে এখান থেকে এই পর্যন্ত ক্লিয়ার করার পর এখন আমরা অন্যান্য অংশে যাব। ঠিক আছে? অন্যান্য অংশে যাব। সো এই পর্যন্ত ক্লিয়ার তো? এই পর্যন্ত ক্লিয়ার। এরপর আমাদের পরের পার্ট হচ্ছে বন্ধন বিভাজন ও বিকারক। পরের পার্ট হচ্ছে বন্ধন বিভাজন ও বিকারক। ভাইয়া বন্ধন বিভাজন ও বিকারক এটা এমন একটা টপিক যেখান থেকে তুমি MCQ মাস্ট পাবা। সো আমি আগে তোমাকে বন্ধন বিভাজন বুঝাবো, তারপরে বিকারক বুঝাবো। সো বন্ধন বিভাজনে প্রথমে আসো। বন্ধন বিভাজনের ক্ষেত্রে আমরা যখনই বন্ধন দেখি এইটার বিভাজন ভাইয়া 2 প্রকার। বন্ধন বিভাজন আমাদের 2 প্রকার, মাথায় রাখতে হবে। বিভাজন 2 প্রকার, একটাকে বলে হচ্ছে সুষম বিভাজন, একটাকে বলে সুষম, আরেকটাকে বলে হচ্ছে বিষম। ঠিক আছে ভাইয়া? সুষম জিনিসটাকে বলে হচ্ছে হোমোলাইসিস। হোমোলাইসিস। সো হোমোলাইসিস বা হোমোলাইটিক ডিসোসিয়েশন বলে এটাকে, হোমোলাইটিক ডিসোসিয়েশন বা হোমোলাইসিস। আর বিষমকে বলা হচ্ছে হেটারোলাইসিস বা হেটারোলাইটিক ডিসোসিয়েশন, হেটারোলাইসিস। ঠিক আছে? সো হেটারোলাইটিক ডিসোসিয়েশন, হেটারোলাইসিস এভাবে বলে। সো সুষম আর বিষম। ভাইয়া সুষম বিভাজনের মাধ্যমে বা হোমোর মাধ্যমে তৈরি হয় হচ্ছে ফ্রি রেডিকাল। কি তৈরি হয়? ফ্রি রেডিকাল। ঠিক আছে? ফ্রি রেডিকাল, যেটার বাংলাও ফ্রি রেডিকাল। ফ্রি রেডিকাল এভাবেই লেখা হয়, যেটার বাংলাও ফ্রি রেডিকাল লেখা হয়। বিষম যেটা আছে ভাইয়া, বিষমর মাধ্যমে আমরা পাই, একটা পাই হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়ন, আরেকটা পাই হচ্ছে অ্যানায়ন। একটা পাই ক্যাটায়ন আর একটা পাই অ্যানায়ন। ক্যাটায়নকে আমরা বাংলায় বলি হচ্ছে কার্বনিয়াম আয়ন, কার্বনিয়াম আয়ন। ঠিক আছে? আর অ্যানায়নকে বলি আমরা হচ্ছে অ্যানায়ন বা কার্বানায়ন। ঠিক আছে? অ্যানায়ন বা কার্বানায়ন মানে কার্বনের অ্যানায়ন। হ্যাঁ, কার্বানায়ন বা কার্বনের অ্যানায়ন। এবার ভালো করে খেয়াল করি, আমরা জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, বোঝার চেষ্টা করলে বুঝবো। খেয়াল করো, একটা ক্লোরিন আর একটা ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করে আছে, ইলেকট্রন শেয়ার করে আছে। এখন এর মাঝখান দিয়ে আমি যদি সমান ভাগে ভাঙি, তাহলে যে যার ইলেকট্রন নিয়ে চলে যাবে। যে যার ইলেকট্রন নিয়ে চলে গেলে একটা তার ইলেকট্রন আরেকটা তার ইলেকট্রন নিয়ে চলে এসে এখানে তৈরি করলো হচ্ছে সুষম বিভাজন, যেটাকে বলা হচ্ছে ফ্রি রেডিকাল, ক্লোরিন ফ্রি রেডিকাল। বাট জিনিসটা এরকম, যদি ধরো ক্লোরিন ক্লোরিন ইলেকট্রন শেয়ার করে আছে, বাট একজন আরেকজনের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে চলে গেল, তাহলে এর ইলেকট্রন ও নিয়ে চলে যাচ্ছে, নিয়ে গেলে এ মাইনাস আর এ কি পাচ্ছে? প্লাস। তাহলে দেখো একজন পাচ্ছে মাইনাস আর একজন পাচ্ছে প্লাস। যে প্লাস তাকে আমরা
কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন বলছি, যে মাইনাস তাকে আমরা অ্যানায়ন বলছি বা কার্বন আয়ন বলতেছি। তাহলে একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, ঠিক আছে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে কি মাইনাস, বুঝতে পারছো? একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস, বন্ধন বিভাজন বা বিকারক। ওকে, এবার খেয়াল করো এই যে বন্ধন বিভাজনের ক্ষেত্রে এই যে অংশগুলা পাইলাম, এবার আমাদের ফ্রি রেডিকাল থেকে সক্রিয়তার ক্রম স্থায়িত্বের ক্রম আসবে, তারপর ক্যাটায়ন থেকে সক্রিয়তার ক্রম স্থায়িত্বের ক্রম আসবে, অ্যানায়ন থেকে সক্রিয়তার ক্রম স্থায়িত্বের ক্রম আসবে। এখন তুমি বলবা ভাই সক্রিয়তার ক্রম স্থায়িত্বের ক্রম কি জিনিস? খেয়াল করো, একটা ওয়ার্ডকে মাথায় রাখবা, স্টেবিলিটি অর্ডার। স্টেবিলিটি অর্ডার মানে হচ্ছে একটা যৌগ কতটা স্টেবল, কতটা স্থায়ী, মানে কতটা কম বিক্রিয়া করে, এটাকে বলে স্টেবিলিটি অর্ডার। তো আমি এখন তোমাকে যখন স্টেবিলিটি অর্ডার পড়াবো তখন S.O লিখবো। আরেকটা আছে হচ্ছে রিঅ্যাক্টিভিটি অর্ডার, আরেকটা কি আছে, রিঅ্যাক্টিভিটি অর্ডার। রিঅ্যাক্টিভিটি অর্ডার মানে কতটা রিঅ্যাক্টিভ, মানে কত বেশি রিঅ্যাকশন করে, কত বেশি রিঅ্যাকশন করে, এটাকে আমরা RO দিয়ে চিহ্নিত করব। রিঅ্যাক্টিভিটি অর্ডারকে কি দিয়ে চিহ্নিত করব? RO। একটা হচ্ছে স্টেবিলিটি অর্ডার আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি অর্ডার, ঠিক আছে? সো রিঅ্যাক্টিভিটি অর্ডার মানে কত বেশি বিক্রিয়া করে, রিঅ্যাক্টিভিটি অর্ডার মানে কি, কত বেশি বিক্রিয়া করে, মানে কত বেশি বিক্রিয়ায় এসে অংশ নিবে। তাহলে একটা স্টেবিলিটি আর একটা রিঅ্যাক্টিভিটি। ওকে, এবার আসো রিঅ্যাক্টিভিটি, স্টেবিলিটি অর্ডার, ফ্রি রেডিকাল, এগুলা নিয়ে যখন আমরা কাজ করতেছি, প্রথমে আসবো আমরা ফ্রি রেডিকাল নিয়ে কাজ করতে। ভাইয়া ফ্রি রেডিকাল নিয়ে যখন কাজ করবা তখন ফ্রি রেডিকালের সক্রিয়তার ক্রম এবং স্থায়িত্বের ক্রম এটা তোমাকে আগে দেখতে হবে, ঠিক আছে? সক্রিয়তার ক্রম এবং স্থায়িত্বের ক্রম মাথায় রাখবা। ফ্রি রেডিকালের ক্ষেত্রে যখনই তুমি সক্রিয়তার ক্রম স্থায়িত্বের ক্রমে আসবা, ফ্রি রেডিকালের জন্য লিখবো হচ্ছে FCS। আমি এটা একটা নিমোনিকের মাধ্যমে মনে রাখি, জিনিসটা কি, FCS। তাহলে দেখো তো FCS মানে কি, 1 2 3, 3 না, তাহলে 3 দিয়ে শুরু হবে, 3 2 1, ঠিক আছে? F তে হচ্ছে ভাইয়া ফ্রি রেডিকাল, F তে কি, ফ্রি রেডিকাল, F তে ফ্রি রেডিকাল। C তে হচ্ছে ক্যাটায়ন, আর S তে কি, S তে হচ্ছে স্টেবিলিটি, S তে কি, S তে হচ্ছে স্টেবিলিটি। তো আমরা যখনই ফ্রি রেডিকাল বা ক্যাটায়ন নিব, মানে ক্যাটায়ন কিংবা ফ্রি রেডিকাল, খেয়াল করো ক্যাটায়ন কিংবা ফ্রি রেডিকাল দুইটার ক্ষেত্রেই তোমার স্টেবিলিটি এবং রিঅ্যাক্টিভিটি একই রকম ভাবে কাজ করবে। স্টেবিলিটি এবং রিঅ্যাক্টিভিটি ক্যাটায়ন এবং ফ্রি রেডিকাল দুইটার ক্ষেত্রেই একই রকম ভাবে কাজ করবে। ভাই একই রকম ভাবে কাজ করবে মানে কি, দুইটার ক্ষেত্রেই স্টেবিলিটি আসবে হচ্ছে 3 to 1। মানে খেয়াল করো স্টেবিলিটি অর্ডার এইটা আসবে হচ্ছে 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্টেবল, তারপরে হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি, তারপর হচ্ছে মিথাইল ফ্রি রেডিকাল। 1 ডিগ্রির পরে যায় মিথাইল, সবসময় 1 ডিগ্রির চেয়ে ছোট হচ্ছে মিথাইল। তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডার কি হবে ভাইয়া, রিঅ্যাক্টিভিটি অর্ডার তোমার স্টেবিলিটি অর্ডারের উল্টা। তাহলে মিথাইল দিয়ে শুরু হবে, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। এই যে ক্যাটায়ন বা ফ্রি রেডিকালের জন্য আমরা এটা ক্যালকুলেশন করলাম, FCS 3 to 1, এটা আমাদের মাস্ট মনে রাখা লাগবে। এই হচ্ছে আমাদের বেসিক কাহিনী, ঠিক আছে? এটা মনে রাখা লাগবে, এমসিকিউতে আসবে। সবসময় যে 3 to 1 এভাবে আসবে তা কিন্তু না, এটাকে তোমার নর্মালি ভেঙে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি আকারেও আসতে পারে। আমরা অলরেডি ডিগ্রি কিভাবে চিহ্নিত করতে হয় সেটা কিন্তু দেখছি, সো এই জন্য আমি আর ভেঙে লিখলাম না, বাট মাথায় রাখো, ঠিক আছে? ওকে, মাথায় যদি রাখতে পারো, এর পরের পার্টে দেখো FCS 3 to 1, তাহলে অ্যানায়নের ক্ষেত্রে কি হবে ভাইয়া? অ্যানায়নের ক্ষেত্রে নিমোনিক মনে রাখবা AS 1 2 3। A তে অ্যানায়ন ভাইয়া, A তে অ্যানায়ন, S তে স্টেবিলিটি, A তে অ্যানায়ন, A তে স্টেবিলিটি। তো অ্যানায়নের ক্ষেত্রে স্টেবিলিটি অর্ডার এটা কিভাবে আসবে? দেখো অ্যানায়ন যেটা আছে, খেয়াল করো অ্যানায়ন যেটা আছে তার জন্য স্টেবিলিটি অর্ডারের ক্ষেত্রে, অ্যানায়ন যেটা আছে স্টেবিলিটি অর্ডারের ক্ষেত্রে 1 ডিগ্রি দিয়ে শুরু হবে ভাইয়া, 1 ডিগ্রির চেয়েও ছোটকে 3 ডিগ্রি। এই মিথাইল হচ্ছে 1 ডিগ্রির চেয়েও ছোট, তাহলে মিথাইল নিব সবচেয়ে বেশি স্টেবল, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। তার মানে ভাই রিঅ্যাক্টিভিটি অর্ডার কি হবে? ঠিক উল্টা, 3 ডিগ্রি সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ, তারপরে 2, তারপরে 1, তারপরে মিথাইল, ঠিক আছে? এইভাবে এই নিমোনিকটা মাথায় রেখে তুমি রিঅ্যাক্টিভিটি অর্ডার এবং স্টেবিলিটি অর্ডার অনায়াসে মনে রাখতে পারবা। এছাড়া ফ্রি রেডিকাল এই জিনিসটার ক্ষেত্রে একটু মনে রাখবা, ফ্রি রেডিকাল অত্যন্ত সক্রিয়, ক্ষণস্থায়ী এবং খুব দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ফ্রি রেডিকাল কি? অত্যন্ত সক্রিয়, ক্ষণস্থায়ী, দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই কথাগুলো মনে রাখতে হবে। এবার আসো আমরা বিকারক নিয়ে পড়াশোনা করব। ভাই আমাদের কাছে বিকারক আছে, বিকারক মানে হচ্ছে যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং হচ্ছে যে তোমার হচ্ছে যারা জৈব যৌগকে আক্রমণ করে, হ্যাঁ,
সাবস্ট্রেট বা বিকারক বলে, জৈব যৌগকে যারা আক্রমণ করে। তো এই বিকারককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। বিকারকের উপর ডিপেন্ড করে বিক্রিয়ার নামকরণ হয়, বিক্রিয়ার কৌশল বর্ণনা হয়। বিকারককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রন আকর্ষী, একটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রন আকর্ষী, ঠিক আছে? আরেকটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়াস আকর্ষী, আরেকটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়াস আকর্ষী। তার মানে কি, একটা হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। তো খেয়াল করো, একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফাইল, আরেকটা হচ্ছে নিউক্লিয়াস আকর্ষী বা নিউক্লিওফাইল। সো যেটা ইলেকট্রন আকর্ষী, খেয়াল করো, যেটা ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফাইল, এ ইলেকট্রনকে আকর্ষণ করে। ভাইয়া এ কি করে? ইলেকট্রনকে আকর্ষণ করে। সো এ যদি ইলেকট্রনকে আকর্ষণ করে তাহলে নিজে কি ভাইয়া বলো তো? নিজে হচ্ছে প্লাস, নিজে প্লাস। কেউ যদি ইলেকট্রনকে আকর্ষণ করে তাহলে সে নিজে প্লাস। আচ্ছা, কেউ যদি নিউক্লিয়াসকে আকর্ষণ করে, নিউক্লিয়াস মানে প্লাসকে আকর্ষণ করা, তাহলে নিজে কি ভাইয়া? নিজে হচ্ছে মাইনাস। ঠিক আছে, মাথায় রাখবো, কেউ যদি ইলেকট্রনকে আকর্ষণ করে তাহলে নিজে প্লাস, কেউ যদি নিউক্লিয়াসকে আকর্ষণ করে নিজে মাইনাস। এবার আমরা এখানে মাথায় রাখবো, ইলেকট্রনকে আকর্ষণ করলে নিজে যদি প্লাস হয়, এর আবার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে পজিটিভ পার্ট, মানে এই ইলেকট্রন আকর্ষী বা ইলেকট্রোফাইল, এটা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল। নিজে যেহেতু প্লাস, তাহলে সে হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল হতে পারে, ধনাত্মক ইলেকট্রোফাইল হতে পারে, ধনাত্মক ইলেকট্রোফাইল এইটা হতে পারে ধনাত্মক ইলেকট্রোফাইল। ভাইয়া ধনাত্মক ইলেকট্রোফাইল মানে ইলেকট্রোফাইল আছে না, ইলেকট্রোফাইলকে ই দিয়ে চিহ্নিত করা হয়। হ্যাঁ, ধনাত্মক ইলেকট্রোফাইল মানে ই প্লাস, কি হয়? ই প্লাস। আরেকটাকে বলে হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল, আরেকটা কি বলে? প্রশম ইলেকট্রোফাইল। ভাইয়া প্রশম ইলেকট্রোফাইল, এটাকে ইলেকট্রোফাইলকে ই দিয়ে চিহ্নিত করা হয়, প্রশম মানে ই। এবার খেয়াল করো, ধনাত্মক ইলেকট্রোফাইল মানে যে পজিটিভ, পজিটিভ যত চার্জ আছে তারা সবাই ইলেকট্রনকে আকর্ষণ করে এবং সে নিজে প্লাস। যেমন ধরো আমরা মিথাইল পজিটিভ প্লাস আয়ন, সোডিয়াম প্লাস আয়ন, পটাশিয়াম প্লাস আয়ন, আয়রন 2 প্লাস আয়ন, এছাড়া আর যত পজিটিভ আয়ন আছে সবাই হচ্ছে আমার ধনাত্মক ইলেকট্রোফাইল। ওকে, বুঝাইতে পারছি? এটা হচ্ছে আমাদের ধনাত্মক ইলেকট্রোফাইলের উদাহরণ। এবার প্রশম ইলেকট্রোফাইল কারা? ভাইয়া প্রশম ইলেকট্রোফাইল মানে হচ্ছে সে ইলেকট্রনকে নিতে পারবে, ইলেকট্রনকে নিতে পারবে। ইলেকট্রনকে নেওয়ার জন্য তার জায়গা থাকা লাগবে। ইলেকট্রনকে নেওয়ার জন্য জায়গা হচ্ছে পি অথবা ডি অরবিটাল ফাঁকা থাকতে হয়, পি অথবা ডি অরবিটাল ফাঁকা। খেয়াল করো, পি অথবা ডি অরবিটাল যদি ফাঁকা থাকে তাহলে তারা প্রশম হয়। যেমন ধরো আমরা যদি দেখার চেষ্টা করি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, লুইস অ্যাসিড, পি অথবা ডি অরবিটাল ফাঁকা, ডি অরবিটাল ফাঁকা। তারপরে দেখো আয়রন ক্লোরাইড, তারপরে দেখো জিঙ্ক ক্লোরাইড, ডি অরবিটাল ফাঁকা, জিঙ্ক ক্লোরাইড মেবি ডি অরবিটাল ফাঁকা না। সালফার ডাইঅক্সাইড, BF3, তাই না? এই যে যৌগগুলো আছে এগুলাতে সব ডি অরবিটাল অথবা পি অরবিটাল ফাঁকা, দ্যাটস ওয়াই তারা প্রশম ইলেকট্রোফাইল, অর্থাৎ তারা ডি অরবিটালে ইলেকট্রন বসাইতে পারে। এবার খেয়াল করো, নিউক্লিওফাইল যারা আছে, একটু বোঝার চেষ্টা করি। নিউক্লিওফাইল যারা আছে, নিউক্লিওফাইল মানে হচ্ছে সে নিজে মাইনাস, নিজে মাইনাস কিন্তু সে প্লাসকে আকর্ষণ করে। তো নিজে মাইনাস হলে সে ঋণাত্মক নিউক্লিওফাইল হতে পারে, ঋণাত্মক নিউক্লিওফাইল হতে পারে। ভাইয়া ঋণাত্মক নিউক্লিওফাইল মানে হচ্ছে সে নিউক্লিওফাইল NU এবং সে ঋণাত্মক মানে সে মাইনাস আয়ন, এবং সে কি? মাইনাস আয়ন, ঋণাত্মক। ভাইয়া খেয়াল করো, ঋণাত্মক নিউক্লিওফাইলের মধ্যে যে কোনো ঋণাত্মক আয়ন, যেমন ধরো মিথেন মাইনাস আয়ন, ক্লোরিন মাইনাস আয়ন, ব্রোমিন মাইনাস আয়ন, হাইড্রক্সিল মাইনাস আয়ন, এগুলা কি? এগুলো সব ঋণাত্মক আয়ন। তাহলে এরা প্লাস আয়নকে আকর্ষণ করতে পারে, প্লাস আয়নকে আকর্ষণ করতে পারে। আরেকটা হচ্ছে প্রশম নিউক্লিওফাইল, প্রশম নিউক্লিওফাইল বা নিউক্লিওফাইলকে NU দিয়ে প্রকাশ করা হয়, নিউক্লিওফাইল। প্রশম মানে সেখানে কোনো চার্জ নাই। এবার খেয়াল করো, কারা পজিটিভ আয়নকে চার্জ করতে পারবে? যার নিজের কাছে এক্সট্রা মানে ইলেকট্রন আছে। তো প্রশম ইলেকট্রোফাইল এটা বোঝানোর জন্য লন পেয়ার ইলেকট্রন থাকতে হবে। কি থাকতে হবে? লন পেয়ার ইলেকট্রন। ভাই খেয়াল করো, লন পেয়ার ইলেকট্রন আছে হচ্ছে অ্যামোনিয়াতে, তারপর হচ্ছে অ্যামিনে, তাই না? তারপর হচ্ছে পানিতে, এগুলোতে লন পেয়ার ইলেকট্রন আছে। এছাড়া অ্যালকোহলে, অ্যালকোহলের অক্সিজেনের উপর আছে। তাহলে এইগুলাতে লন পেয়ার ইলেকট্রন থাকার কারণে এরা সবাই প্রশম নিউক্লিওফাইল।
তো এই যাদের যাদের উদাহরণ লিখে দিলাম, এই সব কিছু এমসিকিউতে আসবে ভাইয়া। যেহেতু সব কিছু এমসিকিউতে আসে, এই জন্য আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। যেমন ধরো এখনই আমরা এমসিকিউ সলভ করতে গেলে বুঝতে পারবো নিচের কোনটি ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে, তাহলে হয় তাকে প্লাস আয়ন হতে হবে অথবা তাকে ইলেকট্রনকে আকর্ষণ করার জন্য পি অথবা ডি অরবিটাল ফাঁকা থাকতে হবে। খেয়াল করো এখানে আমাদের লন পেয়ার ইলেকট্রন আছে, তাহলে সে তো ইলেকট্রোফাইল না। এখানেও লন পেয়ার আছে, এখানেও লন পেয়ার আছে, দেখো তো এগুলো সব লিখে দিছি না ইলেকট্রোফাইল ইয়ার ভিতরে, নিউক্লিওফাইলের ভিতরে। খেয়াল করো এইটা ইলেকট্রোফাইল বিকজ এখানে আমার ডি অরবিটাল ফাঁকা আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডি অরবিটাল ফাঁকা আছে, ঠিক আছে? তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমার ইলেকট্রোফাইল। ওকে, একটু আগে লিখে আসছি। বলছে দেখো বন্ধনের হোমোলাইটিক বিভাজনে কোনটা তৈরি হয়? ভাইয়া হোমোলাইটিক, হোমো মানে কি সম, সুষম, তাহলে হোমোলাইটিক বিভাজনে আমাদের ফ্রি রেডিকাল তৈরি হয়, আমরা একটু আগে দেখে আসছি। এবার বলছে দেখো নিচের কোনটি কার্বোক্যাটায়নের সবচেয়ে বেশি স্থিতিশীল? ভাইয়া কার্বোক্যাটায়ন মানে পজিটিভ, আমরা দেখছিলাম FCS321 ক্যাটায়নের ক্ষেত্রে স্টেবিলিটি অর্ডার 3 ডিগ্রিতে সবচেয়ে বেশি। ক্যাটায়ন স্টেবিলিটি অর্ডার 3 ডিগ্রিতে সবচেয়ে বেশি, তার মানে আমার এখানে খোঁজা লাগবে 3 ডিগ্রি কোনটা। দেখো কার্বন ক্যাটায়ন 3 ডিগ্রি, 3 ডিগ্রি মানে 3টা অ্যালকাইল গ্রুপ, তার মানে এইটা সবচেয়ে বেশি স্টেবল, এটা সবচেয়ে বেশি স্টেবল। কি পরিমাণ আসছে দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে 3বার, এগ্রিতে একবার, জিএসটিতে একবার, সাস্টে একবার, কতবার আসছে পারবো? এবার বলছে দেখো কোনটি নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে কি পজিটিভকে আকর্ষণ করে, তাহলে নিজে কি, নিজে হচ্ছে নেগেটিভ, খুঁজতে হবে এখানে নিজে নেগেটিভ কি আছে। নিজে নেগেটিভ হইতে গেলে হয় তার নেগেটিভ আয়ন হইতে হবে অথবা লন পেয়ার ইলেকট্রন থাকতে হবে। খেয়াল করো অ্যামোনিয়াতে লন পেয়ার ইলেকট্রন আছে, তাহলে অ্যামোনিয়া হচ্ছে নিজে নেগেটিভ। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? এবার বলছে দেখো কোনটি সবচেয়ে স্থায়ী। এখানে কিছু বলে দেয়া নাই, শুধু স্টেবিলিটি বলা আছে, স্টেবিলিটির কথা বলা আছে। খেয়াল করো এখানে সবগুলা মাইনাস আয়ন, মাইনাস আয়ন মানে কি অ্যানায়ন। ভাই আমরা জানি অ্যানায়নের ক্ষেত্রে স্টেবিলিটি হচ্ছে 1 2 3, তাহলে 1 ডিগ্রি সবচেয়ে বেশি স্টেবল, এর চেয়েও বেশি স্টেবল হচ্ছে মিথাইল গ্রুপ। তাহলে দেখবে এখানে মিথাইল মাইনাস আয়ন আছে কিনা, এই দেখো মিথাইল মাইনাস আয়ন আছে, তাহলে এ সবচেয়ে বেশি স্টেবল। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের মনে রাখার সহজ টেকনিক। ওকে, পরে বলছে দেখো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কোনটা দেয়? ভাই মাথায় রাখবো নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া মানে হচ্ছে বাইরে থেকে কোন একটা ইলেকট্রোফাইল আসবে। নিউক্লিওফিলিক সংযোজন মানে কি বাইরে থেকে কোন একটা ইলেকট্রোফাইল আসবে। ওকে, তো খেয়াল করো এখানে নিউক্লিওফিলিক সংযোজনের ক্ষেত্রে আমরা কার্বন অক্সিজেন ডাবল বন্ড যেটা আছে, কার্বন অক্সিজেন ডাবল বন্ড যেটা আছে 1 এবং 2, এই দুইটার ক্ষেত্রে নিউক্লিওফিলিক সংযোজন পাই। কারণ কি এ নিউক্লিওফিলিক মানে এ নিজে মাইনাস, তাই না? এখন এই কার্বন অক্সিজেন ডাবল বন্ডের ক্ষেত্রে অক্সিজেন ডেল মাইনাস কার্বন ডেল প্লাস, মানে এই জায়গাতে আমার এসে একটা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ঘটবে। কারণ কি এটা প্লাস, একে আকর্ষণ করবে বাইরে থেকে একটা মাইনাস আয়ন নিউক্লিওফিলিক। সেম ভাবে অ্যালডিহাইডের ক্ষেত্রে কার্বন ডাবল বন্ড অক্সিজেন, এখানে হাইড্রোজেন আছে, এটা ডেল মাইনাস এটা ডেল প্লাস, এখানে এসে একজন অ্যাটাক করবে। এইটার ক্ষেত্রে এই সেম অ্যাটাকটা কম ঘটে, এই জন্য আমরা 1 এবং 2 কে কারেক্ট আনসার হিসেবে দাগাইতে পারি। সো এই ছিল আমাদের আজকে 2 নম্বর ক্লাস। এক টানে 2 নম্বর ক্লাসটা একটা চমৎকার কিছু জিনিসপত্র তোমাকে পড়াই ফেলছি। আশা করি পুরো জিনিসটা তুমি বুঝতে পারছো, ধরতে পারছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। মিল্টন ভাইয়ের জন্য দোয়া কইরো। আল্লাহ হাফেজ।